স্ট্রেপ্টোকক্কাস, এই স্ট্রেপ্টোকক্কাসগুলা সাধারণত চেইন টাইপে থাকে, এভাবে চেইন ফরমেশন করে থাকে। সো এটা আমরা জানি। এবং স্টাফাইলোকক্কাস, যেটা স্টাফাইলো, এটা হলো এরকম, মানে এরা হলো গিয়ে গ্রেপ লাইক অ্যাপিয়ারেন্সে থাকে। কীরকম? গ্রেপ লাইক, আঙুরের যে থোকা থাকে ওরকম একটা শেপ করে থাকে। এটা কেন হয় এটা আমাদের একটু জানা জরুরি। এটা হওয়ার পিছনে মেইন যে কারণ সেটা হচ্ছে, মনে রাখবো, স্ট্রেপ্টোকক্কাস যেটা, এটা হলো একটা সিঙ্গেল প্লেনে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত ডিভাইড করে। সিঙ্গেল প্লেন বলতে ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, মানে এই ব্যাকটেরিয়াগুলো এই যে থোকাইতে আছে, তো এরা কী করে, এর একটা সিঙ্গেল প্লেনে ডিভাইডেড হয়। কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়াগুলো কী করে, ধরো এরা এভাবে আছে, এবং এরা কী করে, এরা হচ্ছে এভাবে মাল্টিপল প্লেনে এদের ডিভিশনটা হয়। হ্যাঁ, মাল্টিপল প্লেনে যেহেতু এদের ডিভিশন হয়, ফলে দেখা যায় যে এরা এরকম একটা ক্লাস্টার লাইক অ্যাপিয়ারেন্সে থাকতে পছন্দ করে। পাশাপাশি আমাদের আরও যে জিনিসটা এখানে জানতে হবে, যে এরা কিন্তু কমপ্লিট, ধরলাম এই যে একটা মানে এই যে একটা ব্যাকটেরিয়া ধরো, তো এই ব্যাকটেরিয়াটা মাল্টিপল প্লেনে এরা হচ্ছে ভাগ হওয়ার পরে এরা যে খণ্ড ভাগ হয়ে গেল আলাদা, এরকমও না। এরা ইনকমপ্লিট ভাবে থাকে, এরা কমপ্লিটলি ডিভাইডেড হয় না, এবং এরা পরস্পরের সাথে লেগে থাকার একটা টেন্ডেন্সি থাকে। কীভাবে লেগে থাকার? ক্লাস্টার হিসেবে। সো এখানে মেইন কথা যেটা তুমি বলবা, ফার্স্ট কথা, এরা হচ্ছে সিঙ্গেল প্লেনে, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে সিঙ্গেল প্লেনে ডিভাইডেড হয়, আর এরা হচ্ছে মাল্টিপল প্লেনে ডিভাইডেড হয়। সো এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এরা স্টাফাইলোকক্কাস যারা, এরা মাল্টিপল প্লেনে ডিভাইডেড হওয়ার পাশাপাশি এদের কিন্তু ক্লাস্টার হিসেবে এরা থেকে যায়, এরা কমপ্লিটলি ডিটাচড হয়ে যায় না, ঠিক আছে, কমপ্লিটলি সেপারেটেড হয়ে যায় না। বাট স্ট্রেপ্টোকক্কাস যেটা, এটা সিঙ্গেল প্লেনে ডিভিশন হয়, পাশাপাশি এরা কিন্তু চেইন আকারে থেকে যায়, ডটার যে সেলসগুলো থাকে। সো এই কারণেই এরা হচ্ছে চেইন আকারে থাকে, আর এই কারণে এরা হচ্ছে আমাদের কী আকারে থাকে, মাথায় রাখতে হবে যে গ্রেপ লাইক অ্যাপিয়ারেন্স বা ক্লাস্টার আকারে থাকে। এখন আমরা এরা চেইন আকারে থাকলেও স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, একটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা একটা ভেরিয়েন্ট স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে। তো এটা আমরা দেখবো এভাবে দুইটা করে থাকতেছে, দুইটা। এই জন্য এটা কিন্তু এক ধরনের ডিপ্লোকক্কাই। হ্যাঁ, গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই আমরা বলতে পারি এটাকে। তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আসো যে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিয়ে আলোচনা করবো। এটা গ্রাম পজিটিভ রড, এটা আমরা জানছি, গ্রাম পজিটিভ কক্কাই, এটা আমরা জানছি। আচ্ছা, কক্কাই এটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, যখন অনেকগুলো ব্যাকটেরিয়া তখন কক্কাই বলতেছে, আর কক্কাস এটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, যাই হোক, এখন আসো যে এরা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই, এবং এরা চেইন বা পেয়ারে থাকে হচ্ছে ডিপ্লোকক্কাই, বা যেটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিটা, ঠিক আছে। আর আদার স্ট্রেপ্টোকক্কাইগুলো চেইনসে থাকবে। আদার স্ট্রেপ্টোকক্কার মধ্যে কী আছে ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, খুব ইম্পর্টেন্ট, পায়োজেন্স। তারপরে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, এরকম বেশ কিছু জিনিস কিন্তু আছে যেগুলো আমরা এক এক করে দেখব। এখন আসো যে এরা কিন্তু ক্যাটালেস নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট। আমরা স্ট্রেপ্টোকক্কাস আর স্টাফাইলোকক্কাসকে আলাদা করে কিন্তু ক্যাটালেস পজিটিভ নাকি নেগেটিভ দিয়ে, যদি পজিটিভ হয় তাহলে সেটা স্টাফাইলোকক্কাস, যেটা আমরা গত ভিডিওতে জানে আসছি। এবং এটা নেচারে ওয়েললি ডিস্ট্রিবিউটেড থাকে, কিছু নর্মাল ফ্লোরা হিসেবেও থাকতে পারে, এবং কিছু হচ্ছে প্যাথোজেনিক, এবং সেগুলা হিউম্যান ডিজিজ করে। এরা অ্যারোবিক অ্যাজ ইউজুয়াল, আমাদের স্টাফাইলোকক্কাসের মতো অক্সিজেন লাগে নর্মালি বাঁচতে, এবং এরা নন মোটাইল, এদের মোটিলিটি নাই, চলাচল করতে পারে না, কারণ ফ্লাজেলা নাই, এবং এরা স্পোরো ফর্মেশন করে না, কারণ আমি বলে আসছিলাম শুধু ব্যাসিলাস এবং ক্লোস্ট্রিডিয়াম, এই দুইটা টাইপের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মেনলি স্পোর ফর্মেশন করে। এবং এরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এদের আইডেন্টিফিকেশন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এদের হেমোলাইসিস কিন্তু থাকে, এবং কোন টাইপের হেমোলাইসিস আছে তার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করি, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা স্টাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে দেখছিলাম ওই ক্ষেত্রে হেমোলাইসিস প্রেজেন্ট, বাট উইটার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যে স্ট্রেপ্টোকক্কাস যদি আমাদের ডায়াগনোসিস করতে হয় তাহলে হেমোলাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা যখন ক্লাসিফিকেশন করব, ফার্স্টেই হেমোলাইসিসের উপর বেসিস করে। তো মনে রাখবা, হেমোলাইসিস বলতে আমরা অবশ্যই বোঝাচ্ছি যে আমরা ওই ব্যাকটেরিয়াটাকে, যেই ব্যাকটেরিয়াটা ধরো স্ট্রেপ্টোকক্কাস, তো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াগুলোকে আমরা একটা ব্লাড আগার মিডিয়া, মনে রাখবা এই গ্রাম পজিটিভ কক্কাই যেগুলো আছে, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এগুলোতে মিলে আমরা ব্লাড আগার মিডিয়া ইউজ করি। আমাদের স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে মাস্ট ব্লাড আগার মিডিয়া লাগবে, বা এই যেরকম স্পেশালাইজড মিডিয়াগুলো লাগবে, সলিড মিডিয়া অবশ্যই, কিন্তু স্টাফাইলোকক্কাসেও লাগবে, বাট স্টাফাইলোকক্কাসে কিন্তু অর্ডিনারি মিডিয়াতেও আমরা কালচার করতে পারি, কিন্তু এখানে কিন্তু এরকম স্পেশালাইজড, যেমন ব্লাড দিছি আমি স্পেশালি এখানে ব্লাড বলতে মেনলি আমরা শিপের ব্লাড ইউজ করি, শিপের ব্লাড, হিউম্যান ব্লাড না কিন্তু, হ্যাঁ, মেনলি আমরা শিপের ব্লাড ইউজ করি। আচ্ছা, এখন আসা যাক যে
আমরা ব্লাড আগার মিডিয়াতে সাধারণত 5% ব্লাড আগার মিডিয়াতে আমরা হচ্ছে গ্রো করলাম, এই ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতাম বললাম, তো কালচার করলাম। তো কালচার করার পরে আমরা দেখতে পারবো যে 3 ধরনের হেমোলাইসিস হইতে পারে, আলফা, বিটা অথবা গামা। মনে রাখবা আলফা মানে আমি আগের ভিডিওতে বলে আসছি পার্শিয়াল হেমোলাইসিস, বিটা মানে কমপ্লিট হেমোলাইসিস। মানে বিষয়টা এরকম, আমি যদি একটু সুন্দর করে বুঝাই, বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এই যে হচ্ছে আমার ব্লাড আগার মিডিয়া, এবং এই ব্লাড আগার মিডিয়াতে আমি ব্যাকটেরিয়া এখানে কলোনি হয়েছে বা ব্যাকটেরিয়াগুলো গ্রো করতেছে। তো গ্রো করার পরে হয় কি যে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কিছু এনজাইম থাকে, আমরা বলি যেমন ধরো এনজাইম, বা আমি বলতে পারি যেখানে টক্সিন থাকে, হেমোলাইসিন এক ধরনের টক্সিক পদার্থ থাকে, এবং এই হেমোলাইসিনটা কী করে, সাধারণত বিটা হেমোলাইসিন বা আলফা হেমোলাইসিন, গামা হেমোলাইসিন, এগুলো এই টাইপের হেমোলাইসিন থাকতে পারে। তো এই হেমোলাইসিনগুলো যে কাজটা করে, এই হেমোলাইসিনগুলোর প্রেজেন্সের কারণে এই ব্যাকটেরিয়াগুলা এর আশেপাশে যে ব্লাড আছে, ব্লাড আগার মিডিয়ার ব্লাডগুলোকে হেমোলাইসিস করে ফেলে, মানে আরবিসিগুলোকে ডিস্ট্রাক্ট করে ফেলে। সো আরবিসিগুলোকে যখন এরা হেমোলাইসিস করে ফেলবে, ভেঙে ফেলবে, ডিস্ট্রাক্ট করে ফেলবে এই হেমোলাইসিনগুলোর মাধ্যমে, যদি আলফা হেমোলাইসিন থাকে এই ব্যাকটেরিয়াটাতে তাহলে আলফা হেমোলাইসিস হবে, যদি বিটা হেমোলাইসিন থাকে তাহলে বিটা হেমোলাইসিস হবে, গামা হেমোলাইসিন থাকলে গামা হেমোলাইসিস হবে। এক একটা ব্যাকটেরিয়াতে বা এক একটা টাইপের ব্যাকটেরিয়াটাতে, স্ট্রেপ্টোকক্কাইতে এক এক ধরনের হেমোলাইসিন থাকতে পারে। আচ্ছা, তো হেমোলাইসিস হলে যেটা হবে যে একটা ক্লিয়ার জোন হবে, মানে এই যে ব্যাকটেরিয়াটা হচ্ছে মাঝে, এবং ব্যাকটেরিয়ার আশপাশ দিয়ে এরকম একটা জোন ক্রিয়েট হবে। সাধারণত যেটা হয়, যদি আলফা হেমোলাইসিস হয়, পার্শিয়াল হেমোলাইসিস হয়, তাহলে আরবিসিগুলো তো ভেঙে যাবে অবশ্যই হেমোলাইসিস, এবং ভেঙে এখানে দেখা যায় যে বিলিভার্ডিন বের হয়। আমরা জানি আরবিসি ভাঙলে সেখানে কিন্তু অনেক কিছু বের হয়, তার মধ্যে বিলিভার্ডিনটা বেশি প্রমিনেন্ট থাকে, এজন্য দেখা যায় যে গ্রিন কালার হয়। ঠিক আছে, গ্রিন কালারের একটা জোন পাওয়া যায়। আর যদি কমপ্লিট হেমোলাইসিস হয়, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া এবং আশপাশে যদি কমপ্লিট হেমোলাইসিস হবে, তাহলে কমপ্লিট হেমোলাইসিস হইলে যেটা হয়, যেখানে কমপ্লিট হেমোলাইসিস হলে আমরা একটা ক্লিয়ার জোন পাই, একটা ক্লিয়ার জোন থাকে, মানে একেবারে স্পষ্ট ক্লিয়ার একটা জোন বোঝা যায়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা আমাদের একটু বুঝতে হবে সেটা হলো যে নর্মালি আমাদের এই যে বিটা হেমোলাইসিস হয়, যেখানে কমপ্লিট জোন অফ হেমোলাইসিস পাওয়া যাবে, এটা সাধারণত এই হেমোলাইসিনগুলো মেইনলি এনজাইম, হ্যাঁ, এক ধরনের এনজাইম আমরা বলতে পারি, এবং এই এনজাইমগুলোর মধ্যে স্ট্রেপ্টোলাইসিন ও এবং এস, মেইনলি স্ট্রেপ্টোলাইসিন এস যেটা এটা কিন্তু হচ্ছে কি মেইনলি আমরা বলতে পারি যে এটার কারণেই মেইনলি এই যে হেমোলাইসিসটা হচ্ছে। এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং অ্যাগালেক্টি এই দুইটা হচ্ছে গিয়ে বিটা হেমোলাইসিস বা বিটা হেমোলাইটিক, আর আলফা হেমোলাইটিক হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর ভিরিডেন্স গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো আছে। ভিরিডেন্সের মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে, আমরা স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স বলতে পারি। আচ্ছা, আর গামা হেমোলাইটিক মানে যেখানে ব্যাকটেরিয়া আছে বাট কোনো হেমোলাইসিস হবে না, এরা কোনো হেমোলাইসিস ফর্মেশন করবে না, কারণ গামা যে হেমোলাইসিন এরা কোনো হেমোলাইসিস ফর্মেশন করতে পারে না, এবং অর্থাৎ কলোনি বা ব্যাকটেরিয়া যেখানে কলোনি আছে সেটাকে সারাউন্ড করে কোনো হেমোলাইসিস থাকে না। এবং এন্টেরোকক্কাস ফিকালিস, তারপরে এন্টেরোকক্কাস ফিসিয়াম, তারপরে স্ট্রেপ্টোকক্কাস বোভিস, এগুলো হচ্ছে গামা হেমোলাইটিক আমরা বলতে পারি। এটা গেল একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি যে অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, হ্যাঁ, অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করা আছে অ্যারোবিক অ্যানারোবিকের মধ্যে মনে রাখবা যে স্ট্রেপ্টোকক্কা এবং পেপটোকক্কাই, এই যে দুইটা আছে, এই দুইটা বাদে বাকি সবই হচ্ছে অক্সিজেন লাগবে অ্যারোবিক, ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে শুধু অ্যানারোবিক, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া এরা ভালো বাঁচতে পারবে, স্ট্রেপ্টোকক্কা এবং পেপটোকক্কাই। এখন দেখো আমরা ক্লাসিফিকেশন কিন্তু এখানেই শেষ হয়নি, মানে বিষয়টা হলো যে আমরা যদিও ক্লাসিফাই করলাম এইভাবে, তো এর মধ্যে যে বিটা হেমোলাইটিক এটাকে আবার একটু স্পেশালি ক্লাসিফাই করতে হয়। বিটা হেমোলাইটিকটাকে আমরা আবার আলাদা করে ভাগ করি, যেটাকে আমরা নাম দিচ্ছি ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। কারণ 1933 সালে রেবেকা ল্যান্সফিল্ড নামে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে এরকম ক্লাসিফিকেশন করে। তিনি বলেন যে আচ্ছা, যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স বা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, এগুলাতে যেহেতু বিটা হেমোলাইসিস পাওয়া যায়, ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস পাওয়া যায়, এগুলোর মধ্যে বিটা হেমোলাইসিন থাকে এবং সে কারণে এরকম হচ্ছে। তো এই ব্যাকটেরিয়াগুলোতে যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এটা তো এটার এই যে সেল মেমব্রেন এবং বাহিরে আমি ধরলাম এই যে সেল ওয়াল, তো এই সেল ওয়ালে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের বেশ কিছু কার্বোহাইড্রেট থাকে, এখানে কিছু কার্বোহাইড্রেট স্ট্রাকচার আমরা পাই, যেটাকে আমরা কার্বোহাইড্রেট সি নামে বলি, বা সি কার্বোহাইড্রেট, কি বলি, সি কার্বোহাইড্রেট। তো এই যে সি কার্বোহাইড্রেট থাকে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাগুলোর সেল ওয়ালে, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের সেল ওয়ালে থাকতে পারে। এই সি কার্বোহাইড্রেট এক একটার ক্ষেত্রে এক এক রকম থাকতে পারে, এবং তিনি বলেন যে এই সি কার্বোহাইড্রেটগুলা এর মধ্যে আবার বিভিন্ন গ্রুপে তিনি ভাগ করেন, যে আচ্ছা এই কার্বোহাইড্রেটের মধ্যে এ গ্রুপের একটা টাইপ আছে, বি সি ডি, এভাবে অনেক টাইপ আছে। তো এ থেকে এইচ এবং কে থেকে ইউ, ঠিক আছে,
আই আর জেকে বাদ দিয়ে, আই আর জেকে বাদ দিয়ে কে থেকে ইউ আর এ থেকে এইচ এরকম টাইপের, এ থেকে এইচ বলতে এবিসিডি এইভাবে এইচ পর্যন্ত, আর কে থেকে ইউ পর্যন্ত এরকম টাইপের আমাদের কি আছে সি কার্বোহাইড্রেট, এরকম বিভিন্ন টাইপের সি কার্বোহাইড্রেট আছে এবং সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা গ্রুপে ভাগ করছি। যেমন ধরো যে সকল স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের ক্ষেত্রে আমি ধরলাম যে এ কার্বোহাইড্রেট আছে, তারা হচ্ছে মানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের ক্ষেত্রে না, আমি একটু বলি যে সকল বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কার ক্ষেত্রে ধরো এ কার্বোহাইড্রেট আছে, তারাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যদি হইতে হয় তাদের সেল ওয়ালে অবশ্যই গ্রুপ এ যে কার্বোহাইড্রেট আছে সেটা থাকতে হবে। গ্রুপ এ বলতে বুঝাইছি সি কার্বোহাইড্রেটের গ্রুপ এ, ঠিক আছে। আর যাদের গ্রুপ বি কার্বোহাইড্রেট আছে তারা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, ঠিক আছে। আর গ্রুপ ডি যে কার্বোহাইড্রেট আছে এটার মধ্যে এন্টেরোকক্কাই, তারপরে নন এন্টেরোকক্কাই, যেমন ধরো এন্টেরোকক্কের মধ্যে এন্টেরোকক্কাস ফিকালিস, এন্টেরোকক্কাস ফিসিয়াম, স্ট্রেপ্টোকক্কাস বোভিস, এরকম বিভিন্ন রকমের আছে। আচ্ছা, এখানে আবার একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এন্টেরোকক, এখন তুমি বলতে পারো ভাই এটা তো বিটা হিমোলাইটিকগুলোকে আমি ভাগ করলাম, তাহলে মনে রাখবা যে এখানে আমরা একটু আগে দেখে আসছিলাম যে আচ্ছা ফিকালিস বা হচ্ছে ভিরিডেন্স, ফিকালিস, তারপর হচ্ছে বোভিস, এগুলো তো হচ্ছে মানে গামা হেমোলাইটিক। তো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিছু কিছু এন্টেরোকক্কাই আছে যেগুলা কিন্তু বিটা হেমোলাইসিস করতে পারে, ঠিক আছে। তো সাধারণত স্টেপ্টোকক্কাস বোভিস যেটা, এটা বিটা হেমোলাইসিস করে, এটা গামা হেমোলাইসিস, এটা তো নন এন্টেরোকক্কাই। তবে এন্টেরোকক্কের মধ্যে কিছু কিছু আছে যারা বিটা হেমোলাইসিস করতে পারে। সো আমি বলতে পারি যে গ্রুপ ডি যেটা মেইনলি গ্রুপ এ আর বি এরাই হচ্ছে গিয়ে মেইনলি সুন্দর বিটা হেমোলাইসিস করে আর কি, হ্যাঁ। আর এ বি ডি এগুলোই মেইনলি সিগনিফিক্যান্ট হিউম্যান ডিজিজ করতে পারে, আর বাকি এগুলা কিন্তু হিউম্যান ডিজিজ তেমন একটা করে না বললেই চলে। এবং এই যে আমরা বাইর করি যেটা কি এ বি সি না কি, এটা আমরা মেইনলি এইভাবে করি যে আমরা ল্যাবরেটরিতে কিছু অ্যান্টিসেরা মিক্স করি কিসের সাথে, অ্যান্টিসেরা এবং এই যে ব্যাকটেরিয়াতে কার্বোহাইড্রেট থাকে সি কার্বোহাইড্রেট, তো এদের মধ্যে রিয়াকশন করাই। অ্যান্টিসেরা বলতে অ্যান্টিবডি, রাইট। তো অ্যান্টিবডি আর হচ্ছে সি কার্বোহাইড্রেটটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তো অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি যেটা কোন গ্রুপের কার্বোহাইড্রেট, সি কার্বোহাইড্রেট, এটা কি এ নাকি বি নাকি সি নাকি ডি, ঠিক আছে। তো এই জিনিসগুলা মোটামুটি গেল। এরপরে আসো যে আমরা দেখো এখানে লেখা আছে যে গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাই এগুলা ভ্যারিয়েবল হয়, কারণ গ্রুপ ডির বেশিরভাগই হচ্ছে আলফা হেমোলাইটিক, কিছু বিটা হেমোলাইটিক হইতে পারে এবং কিছু আবার নন হেমোলাইটিকও হইতে পারে। আচ্ছা যাই হোক, এগুলো ভ্যারিয়েবল হয়। ওকে, তো এই যে আমরা ক্লাসিফাই করলাম এখানে আলফা বিটা গামা। এরপরে অ্যান্টিজেনিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ল্যান্সফিড ক্লাসিফিকেশন যেটা আমরা বুঝাতে চাইছি যে এদের ক্ষেত্রে এটাকে আমরা সি অ্যান্টিজেনও বলতে পারি, হ্যাঁ, কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা সি অ্যান্টিজেনও বলা যায়। সি অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন, এবং সেক্ষেত্রে গ্রুপ এ গ্রুপ বি এই দুটো মেইনলি বিটা হেমোলাইসিস মেইনলি করে, এবং তার বাদে বাকি যেগুলো আছে তার মধ্যে গ্রুপ ডিটি একটু ইম্পর্টেন্ট, তার মধ্যে এন্টেরোকক্কাই আছে, এন্টেরোকক্কের মধ্যে কিছু কিছু হচ্ছে বিটা হেমোলাইসিস করতে পারে, আর নন এন্টেরোকক্কাই তো স্ট্রেপ্টোকক্কাস বোভিস। আচ্ছা যাই হোক, এখন দেখো কোনটা কি ডিজিজ করে। এখানে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পড়তে হবে, যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, অ্যাগালেক্টি, ফিকালিস, বোভিস, নিউমোনি, স্পেশালি নিউমোনি, পায়োজেন্স, অ্যাগালেক্টি আর ভিরিডেন্স, এগুলো আমাদের পড়তে হবে। তো এ কী কী ডিজিজ করে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এরা পায়োজেনিক কিছু ডিজিজ করে, টক্সিনের কারণে কিছু ডিজিজ হয়, ইমিউন মিডিয়েটেড কিছু ডিজিজ হইতে পারে। তো এর মধ্যে ইম্পেটিগো সেলুলাইটিস, ফ্যারেঞ্জাইটিস এগুলো হইতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে সেপসিস হইতে পারে, এবং টক্সিজেনিকের মধ্যে টক্সিন দ্বারা স্কারলেট ফিভার, টক্সিক শক সিনড্রোম, এটা কিন্তু স্টাফাইলোকক্কাস দ্বারাও হয়েছিল, টক্সিক শক সিনড্রোম টক্সিন দ্বারা, বাট এখানে কিন্তু অন্য টক্সিন দ্বারা হয়। তারপর নেক্রোটাইজিং ফ্যাসাইটিস হইতে পারে, এটা হচ্ছে এক্সোটক্সিন বি দ্বারা হয়, ঠিক আছে। কোনটা কী দ্বারা হয় সেটা আমরা দেখবো। তারপরে রিউমেটিক ফিভার এবং অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারাই হয়। তারপরে অ্যাগালেক্টি দ্বারা হচ্ছে নিওনেটাল সেপসিস, মেনিনজাইটিস হয়। তারপরে নিউমোনি দ্বারা নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া, মেনিনজাইটিস এগুলো হয়। ভিরিডেন্স দ্বারা এন্ডোকার্ডাইটিস হয়। সো এইগুলো আমাদের মেনলি জানতে হবে। এবং ফিকালিস, বোভিস এগুলো দ্বারা কী হয়, যেমন ফিকালিস দ্বারা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এন্ডোকার্ডাইটিস হইতে পারে, বোভিস দ্বারা হচ্ছে এন্ডোকার্ডাইটিস হইতে পারে। আচ্ছা, এবং এখানে পায়োজেনিক, দেখো এরা মেইনলি পায়োজেনিক, অর্থাৎ এখানে কিন্তু পাস ফর্মেশনের একটা বিষয় থাকে। হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এগুলো গ্রাম পজিটিভ কক্কাই হবে, এগুলো চেইনি অ্যারেঞ্জ থাকবে অ্যাজ ইউজুয়াল, চেইন অ্যারেঞ্জ থাকবে, এবং এরা অ্যারোবিক, নন স্পোরোফর্মিং, নন মোটাইল, এই জিনিসগুলো আমরা জানি। এবং এরা ক্যাটালেস প্রডিউস করবে না, তাই তো এরা স্ট্রেপ্টোকক্কাই, যদি প্রডিউস করতো তাহলে তো স্টাফাইলোকক্কাই হয়ে যেত। এবং এরা বিটা হেমোলাইটিক কলোনি ফর্মেশন করে, আমরা জানি বিটা হেমোলাইসিস থাকে, কমপ্লিট জোন অফ হেমোলাইসিস থাকবে। এবং গ্রুপ এ যে স্ট্রেপ্টোকক্কাই সেটাই কিন্তু আমাদের, এটা আমরা জানি ল্যান্সফিড ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা সি অ্যান্টিজেন বা কার্বোহাইড্রেট অ্যান্টিজেন দিয়ে হচ্ছে আমরা ভাগ করছিলাম। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে দেখো, মনে রাখো
যে এরা কিন্তু ব্যাসিট্রাসিন সেন্সিটিভ। ব্যাসিট্রাসিন একটা অ্যান্টিবায়োটিকের নাম, মানে এক টাইপের অ্যান্টিবায়োটিক। তো সেটাতে এটা কাজ করে, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সগুলো ব্যাসিট্রাসিন দ্বারা কিল করা পসিবল বা ডিস্ট্রয় করা পসিবল। এই অ্যান্টিবায়োটিকে এরা সেন্সিটিভ। সো এটা এই কারণে ইম্পর্টেন্ট, তোমার এই কারণে জানতে হবে, কারণ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের সাথে তুমি যদি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের সাথে তুমি যদি অন্য ব্যাকটেরিয়াগুলো কম্পেয়ার করতে চাও, তাহলে এই ব্যাসিটেসিন দিয়ে কাজে দেবে। একটু পরে আমরা দেখবো যে এরা ব্যাসিটেসিন সেন্সিটিভ, এই কথাটা জাস্ট একটু জেনে রাখো। এবং এদের বেশিরভাগই ক্যাপসুল প্রোডাকশন করতে পারে। সো এরা ক্যাপসুল কিন্তু প্রোডাকশন করতে পারে। ক্যাপসুল প্রোডাকশন মানে হচ্ছে এই যে সেল মেমব্রেন, এটা সেল ওয়াল, এবং এর বাইরে আরেকটা গ্লাইকোক্যালিক্সের লেয়ার থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসুল। সো এদের বেশিরভাগ যে স্ট্রেইন বা স্পিসেস, ঠিক আছে, এরা কিন্তু আমাদের ক্যাপসুল তৈরি করতে পারে। এবং ক্যাপসুলে আবার হায়ালুরোনিক অ্যাসিড থাকে, অর্থাৎ ব্যাপারটা লক্ষ্য করো, এই যে ক্যাপসুল লেয়ারটা, এই ক্যাপসুলে এক ধরনের অ্যাসিড থাকে, যেটাকে আমরা বলতেছি হায়ালুরোনিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এবং পিলাই এটাতে প্রেজেন্ট থাকে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে পিলাই প্রেজেন্ট থাকে, এবং লাইপোটিকুইক অ্যাসিড, এম প্রোটিন, এগুলা কিন্তু আবার মানে পিলাইতে প্রেজেন্ট থাকে। লাইপোটিকুইক অ্যাসিড এবং এম প্রোটিন এগুলো পিলাইতে থাকে। সো পিলাই প্রেজেন্ট থাকবে এভাবে। পিলাই আমরা বলতেছি, বাট এটার আসল উচ্চারণ হবে পিলি। কী হবে? পিলি। আমি পিলাই হচ্ছে বলি কেন, আমি এটা অন্য ভিডিওতে বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি হচ্ছে মনে রাখার জন্য এভাবে মনে রাখছিলাম পিলাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে পিলি, পিলি উচ্চারণটা। হ্যাঁ, আচ্ছা, এখন ভিরুলেন্স ফ্যাক্টর কী কী আছে? কিছু সেলওয়াল কম্পোনেন্ট আছে অ্যাজ ইউজুয়াল, আমরা স্টাফিলোকক্কাইতেও দেখছিলাম কিছু সেলওয়াল কম্পোনেন্ট থাকবে। তো এখানে বিষয়টা হচ্ছে, এবং এখানে কিছু টক্সিন থাকবে আর কিছু হচ্ছে এনজাইমস থাকবে অ্যাজ ইউজুয়াল। তো টক্সিন এর মধ্যে কী কী আছে সেগুলো আমরা দেখবো। তবে তার আগে সেলওয়াল কম্পোনেন্ট একটু কথা বলি। ধরো এই যে হচ্ছে সেল মেমব্রেন, এই যে বাইরে সেল ওয়াল। তো এই সেল ওয়াল যেটা থাকে, এই সেল ওয়ালে বেশ কিছু জিনিস থাকে। এক ধরনের প্রোটিন থাকে, যেটাকে আমরা বলি এম প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট। তো এই এম প্রোটিনটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাকটেরিয়াটার এম প্রোটিন আছে বলেই এরা ফ্যাগোসাইটোসিস, ধর আমাদের ইমিউন সিস্টেম, ধরলাম টি সেল, মেইনলি হচ্ছে ম্যাক্রোফেজ দ্বারা এটা যে ফ্যাগোসাইটোসিস হয়ে যাবে বা কমপ্লিমেন্ট অ্যাকশনের মাধ্যমে এটা যে ফ্যাগোসাইটোসিস হবে বা অক্সিনাইজেশন হবে, সেগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে এদের অবস্থিত এম প্রোটিন সেল ওয়ালে। হ্যাঁ, এবং এগুলা হচ্ছে অ্যাসিড, হিট, ঠিক আছে, এগুলা দ্বারা নর্মালি ডিস্ট্রয় হয়ে যাইতে পারে, অর্থাৎ এগুলা দ্বারা কিন্তু এম প্রোটিন ডিস্ট্রয়েড হয়ে যায়। এই জন্য ল্যাবাইল মানে অ্যাসিড আর হিট দ্বারা ডিস্ট্রয় হয় না, স্টেবল। অর্থাৎ অ্যাসিড আর হিট দ্বারাও কিন্তু আমরা এম প্রোটিনকে ডিস্ট্রয় করতে পারি না, তবে ট্রিপসিন দ্বারা এটা ডিস্ট্রয় করা যায়। সো সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, তো এম প্রোটিনের অ্যাগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে দেখা যায় যে হচ্ছে গিয়ে সেটা কিন্তু দেখা যায় যে মানে ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করতে পারে, কারণ তারা এম প্রোটিনের বিরুদ্ধে মানে প্রতিরক্ষা সৃষ্টি করবে এবং ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস ধ্বংস করতে পারবে সহজেই। কারণ এম প্রোটিন যেহেতু ব্যাকটেরিয়ার ফ্যাগোসাইটোসিস হইতে দিতেছে না, ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতেছে, তো আমাদের অ্যান্টিবডি যদি তৈরি করতে পারে আমাদের বডিতে এম প্রোটিনটা অ্যাগেন্স্টে, তাহলে এম প্রোটিনকে ডিস্ট্রয় করে ব্যাকটেরিয়াকে কিল করতে চাবে বা ইনগালফ করে নিতে চাবে আমাদের বডির ম্যাক্রোফেজ। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচারে, ঠিক আছে, যেমন ধরো হার্টের বিভিন্ন জায়গায় আমরা দেখব এম প্রোটিন লাইক মলিকিউল পাওয়া যায়। ফলে আমাদের বডির ইমিউন সিস্টেম অনেক সময় এটা কনফিউজ করে ফেলে যে এই এম প্রোটিন কি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের এম প্রোটিন, নাকি এম প্রোটিন আমাদের হার্টের বা আমাদের নিজের এম প্রোটিন। তো এরা ভাবে যে আচ্ছা এটা তো হয়তো বা ব্যাকটেরিয়ার এম প্রোটিন, তো তখন নিজের হার্টের এরা ক্ষতি করতে পারে। এটাই হচ্ছে রিউমেটিক ফিভারে হয়, যেটা আমরা দেখব শুধু হার্টে না, হ্যাঁ, জয়েন্টে, ব্রেইনে, এরকম বিভিন্ন জায়গায় এম প্রোটিন লাইক মলিকিউলস থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বললাম না যে এই যে সেল মেমব্রেনে যে সেল ওয়াল এবং এর বাইরে একটা ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। তো এই হায়ালুরোনিক অ্যাসিডটাও অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টি থাকে, এরা ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস হইতে দেয় না, ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে রাখে, ঠিক আছে। এবং এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হইতে দেখো এটার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় না, কারণ হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু আমাদের নর্মাল বডিতেও থাকে, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে ব্যাকটেরিয়ার এটার বিরুদ্ধে আমাদের বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি করতে পারে না, কারণ যেহেতু আমাদের নর্মাল বডি স্ট্রাকচারে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। কোথায় থাকে? কানেকটিভ টিস্যুতে আমরা হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু পাই। সেই হায়ালুরোনিক অ্যাসিড আমাদের যে বডির ওয়াটার ধরে রাখা সেটাতে হেল্প করে, ঠিক আছে। গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স যে টার্মগুলো আমরা পড়ছিলাম বায়োকেমিস্ট্রিতে, গ্যাক্স, সো ওই জায়গায় কিন্তু আমরা এগুলো পড়ছিলাম যে এরা মেনলি হাইড্রেশন আমাদের বডিতে ওয়াটার ধরে রাখতে সহযোগিতা করে। আচ্ছা, তো এখন আসো যে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন কিন্তু থাকে, অবশ্যই বললাম যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সে গ্রুপ এ কার্বোহাইড্রেট অ্যান্টিজেন থাকবে, রাইট। আচ্ছা, এখন আসো যে টক্সিন।
এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা টক্সিন মিডিয়েটেড কিছু ডিজিজের কথা বলছি। দেখো ইরাইথ্রোজেনিক টক্সিন থাকে, এই টক্সিনটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে সুপার অ্যান্টিজেন স্টাফাইলোকক্কাসে দুইটা সুপার অ্যান্টিজেন পড়ছিল, একটা হচ্ছে এন্টেরোটক্সিন ছিল, আর একটা ছিল হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। এই দুটো ছিল সুপার অ্যান্টিজেন। এবং সুপার অ্যান্টিজেন মানে কি আমি বলে আসছিলাম যে এদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগে না কাজ করতে হলে, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়াই এরা টি সেলের কাছে যায় প্রেজেন্ট হইতে পারে, ফলে ইমিউন রেসপন্সটা অনেক তাড়াতাড়ি হয়, অনেক এক্সাজারেটেড হয়, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। তো এটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং স্কারলেট ফিভার করতে পারে। এবং স্কারলেট ফিভারে মেনলি যেটা হয়, স্কারলেট ফিভার অনেক বেশি প্রমিনেন্ট র্যাশ পাওয়া যায়। কী পাওয়া যায়? র্যাশ। তো এই স্কারলেট ফিভার এবং এদের যে র্যাশ, এটা মেনলি করে হচ্ছে এই ইরাইথ্রোজেনিক টক্সিন। সো মনে রাখো, ইরাইথ্রোজেনিক টক্সিন, স্কারলেট ফিভার। তারপরে হেমোলাইসিন। হেমোলাইসিনের মধ্যে দুই ধরনের, স্টেপটোলাইসিন ও এবং স্টেপটোলাইসিন এস। এগুলাকে আমরা এক ধরনের এনজাইম বলতে পারি এবং টক্সিনও বলতে পারি আসলে। এবং ও কেন? কারণ এরা অক্সিজেন লেবাইল, মানে অক্সিজেন দ্বারা এরা হচ্ছে ভেঙে যায়, হ্যাঁ, এই জন্য এদেরকে অক্সিজেন লেবাইল হেমোলাইসিন বলা হয়। এবং এদের দ্বারাই মেইনলি হচ্ছে কী হয়, যে এরা বিটা হেমোলাইসিস করতে পারে শুধুমাত্র যখন কলোনি ব্লাড আগার প্লেটে হচ্ছে গ্রো করে, ওকে দ্যাটস ফাইন। আর এটা অক্সিজেনেও কিন্তু ধ্বংস হয় না, অক্সিজেন স্টেবল। এবং এটা বিটা হেমোলাইসিস করে মানে ব্লাড আগার প্লেটে, এটা হচ্ছে মেইনলি বিটা হেমোলাইসিস করে স্টেপটোলাইসিন এস। এবং এটা অ্যান্টিজেনিক না, কারণ এটা হিউম্যান প্রোটিনকে রিজেম্বল করতে পারে এবং এই জন্য এটা অ্যান্টিজেনিক হিসেবে কাজ করে না। এবং এটা আমরা টলারেট করতে পারি বা আমাদের বডি এটার বিরুদ্ধে অ্যান্টিজেন তৈরি বা ইমিউন রেসপন্স তৈরি করে না। বাট স্টেপটোলাইসিন ও যেটা, এটার বিরুদ্ধে আমাদের বডি কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করে, যেটাকে অ্যান্টি স্টেপটোলাইসিন ও বা এএসও অ্যান্টিবডি বলি আমরা। এএসও টাইটার দেখি, এএসও টাইটার, এটা একটা টেস্ট আছে। তো এএসও টাইটারের মাধ্যমে আমরা স্টেপটোলাইসিন ও এটাকেই কিন্তু আইডেন্টিফাই করার ট্রাই করি যে স্টেপটোলাইসিন ও এর বিরুদ্ধে আমাদের বডিতে এএসও টাইটার বা এএসও অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু কেন স্টেপটোলাইসিন এস এর বিরুদ্ধে হয় না? কারণ স্টেপটোলাইসিন এস যেটা, সেটা হচ্ছে আমাদের বডিতে এরকম স্ট্রাকচার থাকে, এজন্য আমাদের বডি এটাকে নিজের মতো করেই বিবেচনা করে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেন। আচ্ছা, ওই ক্যাপসুলের মতো, যেটার মতো ক্যাপসুল কম্পোজিশন, যে হাইলোনিক অ্যাসিড থাকে, সো হাইলোনিক অ্যাসিডের বিরুদ্ধে আমাদের বডি কোনো হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে না। আচ্ছা, এখন আসো যে পায়োজেনিক টক্সিন এক্সোটক্সিন এ, পায়োজেনিক এক্সোটক্সিন এ। তো এই পায়োজেনিক এক্সোটক্সিন, পাইরোজেনিক এক্সোটক্সিন এ, তো এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোমের মতোই এদের কাজ। স্টাফাইলোকক্কাল যে টক্সিক শক সিনড্রোম, এটাও টক্সিক শক সিনড্রোমই কিন্তু করে, তবে এটা হচ্ছে স্টেপটোকক্কাল টক্সিক শক সিনড্রোম, বা যেটাকে আমরা STSS বলতে পারি। এটা কিন্তু TSSS না, মানে কারণ হচ্ছে এটা হচ্ছে স্টেপটোকক্কাল। এবং মনে রাখবা, মেইনলি টক্সিক শক সিনড্রোম হচ্ছে স্টাফাইলোকক্কাল যেটা, ওটাই মেইন, বাট এটা দ্বারাও হইতে পারে। আচ্ছা, তারপরে এক্সোটক্সিন বি আসার একটা, এটা ছিল এক্সোটক্সিন এ এবং পাইরোজেনিক এক্সোটক্সিন এ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে এক্সোটক্সিন বি যেটা, এবং এটাও কিন্তু একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সো আমরা দেখলাম স্টেপটোকক্কাসের সুপার অ্যান্টিজেন দুইটা, একটা হচ্ছে ইরাইথ্রোজেনিক টক্সিন আর একটা হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ। আর এক্সোটক্সিন বি যেটা, এটা হচ্ছে প্রোটিয়েস ইন নেচার, এরা প্রোটিনকে ভাঙবে, ঠিক আছে। এবং প্রোটিনকে ভেঙে এরা কী করতে পারে, এবং টিস্যুকে এরা ডিস্ট্রয় করতে পারে এবং নেক্রোটাইজিং ফাসাইটিস করতে পারে। এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এবং এগুলো মিলে স্টেপটোকক্কাস পায়োজেন্সের অনেকগুলো স্ট্রেনস করতে পারে। এবং ফ্লেশ ইটিং বলা হয়। কেন ফ্লেশ ইটিং বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লেশ ইটিং বলতে এরা মাংসকে খেয়ে ফেলতেছে, ব্যাপারটা এরকম যে মাংসকে খেয়ে ফেলতেছে এই নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে, অবস্থা খুবই খারাপ, ছবি দেখলে বুঝতে পারবা। আচ্ছা, কিছু এনজাইম থাকে যেমন হায়ালুরোনিডেস, এরা স্প্রেডিং ফ্যাক্টরও বলা হয় এদেরকে, এরা সেলুলাইটিস করে এই এনজাইমের সহযোগিতায়। মেইনলি হায়ালুরোনিক অ্যাসিড থাকে না আমাদের বডির মধ্যে, যে বললাম যে যারা ওয়াটারকে রিটেইন করে রাখে, তো আমাদের বডি কানেকটিভ টিস্যুতে মেইনলি থাকে। এবং এরা গ্রাউন্ড সাবস্টেন্স যেটা বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এদের যে আমাদের বডির সাবকিউটেনিয়াস টিস্যুতে গ্রাউন্ড সাবস্টেন্সের একটা কম্পোনেন্ট আমাদের হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। তো এরা মেইনলি যেটা করে যে এরা কিন্তু এই এনজাইমের সহযোগিতায় ওইটা ব্রেকডাউন হয়ে যাবে হায়ালুরোনিক অ্যাসিড। এবং হায়ালুরোনিক অ্যাসিড ব্রেকডাউন হয়ে গেলে এরা হচ্ছে স্কিন ইনফেকশন র্যাপিডলি স্প্রেড করবে এবং সেলুলাইটিস হবে, সেলের ইনফ্লামেশন, রাইট। আচ্ছা, স্টেপটোকাইনেস বা ফাইব্রিনোলাইসিন বলা হয়। স্টাফাইলোকাইনেস পড়ছিলাম হচ্ছে আমরা স্টাফাইলোকক্কাসে, তো এখানে স্টেপটোকক্কাসে স্টেপটোকাইনেস। তো স্টেপটোকাইনেস যে কাজটা করে, এটা ক্লটকে ভাঙতে সহযোগিতা করে, ক্লট। এবং এখানে ক্লট ভাঙার সিস্টেমটা হচ্ছে, এরা হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করতে পারে। এবং এই প্লাজমিনটা আমরা জানি পরবর্তীতে ক্লটকে ভাঙতে পারে, ফাইব্রিন ক্লটকে বা কোনো একটা থ্রম্বাইকে বা ইম্বোলাইকে, এগুলাকে ভাঙতে পারে। এবং এগুলা ভাঙলে, এজন্য আমরা অনেক ইম্পর্টেন্ট কাজে আমাদের ক্লিনিক্যালি এমআই হইলে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনেও কিন্তু আমরা এই স্টেপটোকাইনেস ইনজেকশন ইউজ করি, এটা একটা ওষুধ হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে। এবং ডিএনএকে ভাঙবে। এবং IgG ডিগ্রেডেজ এনজাইম, এটা বলতে বোঝানো হয়েছে
জি মানে এর এক ধরনের প্রোটিয়েস যারা প্রোটিনকে ভাঙবে, কি প্রোটিনকে, অ্যান্টিবডি তো একটা প্রোটিন, রাইট? সো এরা আমাদের যে আইজিজি এর যে হ্যাবি চেইন আছে এটাকে এরা ভাঙতে পারে, এবং এর ফলে অপসোনাইজেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন এগুলো হবে না, এবং এই অ্যান্টিবডিটা কাজ করতে পারবে না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে এনজাইম এই ব্যাকটেরিয়াটার জন্য, ব্যাকটেরিয়াটার সার্ভাইভালের জন্য। আচ্ছা, তো এটা গেল। এখন এই যে ধরো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেটা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, তাহলে এটার কি স্ট্রাকচারে কী কী থাকে? এই যে ধরো একটা পেপটিডোগ্লাইকান লেয়ার তো থাকবে, কারণ এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিন শেষে, ঠিক আছে, এবং এদের সি কার্বোহাইড্রেট থাকবে বা সি অ্যান্টিজেন যেটাকে আমরা বলতেছি, টিকোইক অ্যাসিড থাকবে, লাইপোটিকোইক অ্যাসিড আমরা বলতেছি, এম প্রোটিন থাকবে। সো এটাই আর কি। এখন পিলি থাকবে এখানে, এবং এগুলো হেয়ার লাইক স্ট্রাকচার, যেটা ক্যাপসুল থেকে বের হয়, হ্যাঁ, ক্যাপসুল থেকে মেনলি এগুলো বের হয়, এবং এরা এম প্রোটিন এখানে পিলিতে থাকে, এবং লাইপোটিকুইক অ্যাসিডও এখানে থাকে, এবং এগুলো মেনলি এরা বিভিন্ন আমাদের হোস্ট সেলের যে এপিথেলিয়াল সেল থাকে সেখানে অ্যাটাচমেন্ট এরা হেল্প করে এই পিলিগুলো। আচ্ছা, এখন আসো যে আমাদের স্টেপটোলাইসিন ও আর এস, এদের মধ্যে ডিফারেন্স যদি বলি, এটা হচ্ছে অক্সিজেন লেভেল, মানে অক্সিজেনের উপস্থিতিতে এরা বাঁচতে পারবে, সমস্যা নেই, সরি বাঁচতে পারবে না, এরা ধ্বংস হয়ে যাবে, অক্সিজেনের উপস্থিতিতে ধ্বংস হয়ে যাবে, বাট এরা বাঁচতে পারবে। এবং এরা হিট লেভেল মানে হিটের উপস্থিতিতে এরা বাঁচতে পারবে না, বাট এরা কিন্তু, কেন এরা স্টেপটোলাইসিন এস নাম হয়েছে, কারণ এরা সেরাম সলিউবল, এরা সেরামে সলিউবল অবস্থায় থাকতে পারে, এবং এখানে শুধুমাত্র ডিপ কলোনিজ যেগুলো সেখানেই হেমোলাইসিস দেখা যাবে, বাট এরা হেমোলাইসিস কিন্তু ব্লাড আগার মিডিয়ার সারফেসে এরা করে, মেনলি হেমোলাইসিস এরাই করে, এবং এদের লিউকোসিডাল অ্যাক্টিভিটি থাকে, এবং এদের ক্ষেত্রে যেটা থাকে, এরা নিউট্রোফিল, প্লাটিলেট, কার্ডিয়াক টিস্যু এগুলোর ক্ষেত্রে এই জায়গায় কিন্তু এরা ডিস্ট্রাকশন করতে পারে, সাইটোটক্সিক ইফেক্ট করে, এবং এরা অ্যান্টিজেনিক, এর বিরুদ্ধে বডিতে এএসও অ্যান্টিবডি তৈরি হয়, এবং এরা নট অ্যান্টিজেনিক। এবং নর্মালি স্টেফটোকক্কাল ইনফেকশনে এই এএসও টাইটার বাড়ে, এবং এরা একটা মার্কার হিসেবে ইউজ হয় ডায়াগনোসিসের জন্য, এবং এদের মানে সেরোলজিক্যাল ডায়াগনোসিস এদের কোনো ভূমিকা নাই, কারণ এদের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, ঠিক আছে। এবং স্টেপটোলাইসিন ও যেটার বিরুদ্ধে এএসও টাইটার আমরা বডিতে দেখি বা একটা অ্যান্টিবডি তৈরি হয়, তো এটা এর সাথে স্ট্রাকচারালি এবং ফাংশনালি কিছু টক্সিনের মিল আছে, যেমন ধরো টিটানোলাইসিন, এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেটা টিটিনাস করে, এটার সাথে মিল আছে টিটিনোলাইসিন। তারপরে নিউমোলাইসিন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা, ঠিক আছে, এটা ডিপ্লোকক্কাই আমরা দেখব, এবং থেটাটক্সিন, ক্লোস্ট্রিডিয়াম পারফেরিনজেস, এটা দ্বারা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন ডিজিজ হয়। তারপরে লিস্টেরোলাইসিন, যেটা লিস্টেরিয়া ব্যাকটেরিয়া, লিস্টেরোলাইসিন ও এটার সাথে, তারপরে সেরিওলাইসিন, এটা ব্যাসিলাস সিরিয়াস, এটা দ্বারা সিক্রেশন হয়। সো এইগুলোর সাথে, এই টক্সিনগুলোর সাথে স্ট্রেপ্টোলাইসিন ও এর মিল আছে। এখন কী কী ডিজিজ করে এটা আমাদের তাহলে একটু জানতে হবে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি এরা কিছু পায়োজেনিক বা ইনফ্লামেটরি ডিজিজ করতে পারে, যেগুলো মেনলি লোকাল ডিজিজ, কিছু ডিসিমিনেটেড ডিজিজও করতে পারে, সেপসিস, লিমফ্যানজাইটিস এগুলোর মতো, স্পেশালি ফোর আর্মে লিমফ্যানজাইটিস করতে পারে। আচ্ছা, সেপসিস মানে হচ্ছে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য টিস্যু, ব্যাপারটা এরকম। ইমপেটিগো মনে রাখবা স্টাফাইলোকক্কাসও করতে পারে, স্টেপ্টোকক্কাসও করতে পারে, তবে স্টাফাইলোকক্কাসটা মেইনলি করে, আর স্টেপ্টোকক্কাস ইমপেটিগো করতে পারে। ইমপেটিগো মানে হচ্ছে এটা বুলাস হইতে পারে, নন বুলাস হইতে পারে, দুই ধরনের। তো বুলাস হইলে যেটা হবে যে অনেক মানে বড় বড় ভেসিকল তৈরি হবে, সেগুলো বার্স্ট হয়ে যেতে পারে, স্কিন অনেক বেশি ড্যামেজ হবে। নন বুলাস মানে হচ্ছে এই জায়গায় র্যাশ থাকবে বা আলসার টাইপের থাকবে, ঠিক আছে, এবং সেগুলাতে প্যাপিউল থাকতে পারে, প্যাপিউল এগুলো থাকবে, এবং সেগুলা কিন্তু মানে এরকম টাইপের কিন্তু আমরা দেখতে পারবো ইমপেটিগো, এবং সেখানে হানি ক্রাস্টিং থাকবে, হানি কালারের ক্রাস্টিং থাকবে, হ্যাঁ, নন বুলাসে, যেটা আমরা গত স্টাফাইলোকক্কাসে দেখে আসছি। আচ্ছা, সেলুলাইটিস করতে পারে, ওই যে স্প্রেডিং ফ্যাক্টর, বা আমরা বলতে পারি যে সেলুলাইটিস কোনটা করবো, ওই যে হায়ালুরোনিডেজ যে এনজাইমটা, ওইটা সহযোগিতায়। তারপরে এরকম কিছু ডিজিজ করতে পারে। ফ্যারিনজাইটিসের কথা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যারিনজাইটিস এটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে হয়, এবং ফ্যারিনজাইটিস ধর স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ফ্যারিনজাইটিস করলো, এবং এটার কারণেই পরবর্তীতে আবার দেখা যায় যে বডিতে রিউমেটিক ফিভার কিন্তু হইতে পারে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা। ফ্যারিনজাইটিস হওয়ার পরে এই যে মানে ফ্যারিনজাইটিস হইলো, শর্ট থ্রোট হইলো, গলা ব্যথা বা ফ্যারিনজাইটিস আমরা বলি, তো এটা হইলে পরবর্তীতে দেখা যাবে যে ওইখানে ইনফ্লামেশনের কারণে ফলোড বাই সেটা কিন্তু অ্যাকুট রিউমেটিক ফিভার করতে পারে বা রিউমেটিক ফিভার করতে পারে, অটাইটিস মিডিয়া করতে পারে, মিডল ইয়ার ইনফেকশন বা সাইনোসাইটিস, আমাদের অনেকগুলো সাইনাস থাকে, রাইট, ম্যাক্সিলারি, ইথময়েড, সো এই বিভিন্ন সাইনোসাইটিস করতে পারে, ম্যাস্টোডাইটিস করবে, ম্যাস্টোয়েডে ইনফেকশন, এবং এন্ড্রোমেট্রাইটিসও করতে পারে মহিলাদের, যেটাকে আমরা পারপেরাল ফিভার বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে টক্সিজেনিকের মধ্যে ইরাইথ্রোজেনিক টক্সিন করবে স্কারলেট ফিভার, পায়োজেনিক এক্সোটক্সিনে করবে টক্সিক শক সিনড্রোম, এবং এক্সোটক্সিন বি করবে নেক্রোটাইজিক ফ্যাসাইটিস, ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এর মধ্যে এটা
এগুলো কিন্তু সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং ইমিউন মিডিয়েটেতে রিউমেটিক ফিভার এবং অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস হতে পারে। মনে রাখবা ফার্স্টে দেখা যায় যে অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস কেন হয়, ফার্স্টে স্ট্রেপ্টোকক্কাল কোনো স্কিন ইনফেকশন হয় এবং এই স্কিন ইনফেকশনের কারণে পরবর্তীতে যে অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস হতে পারে। আর যদি ফ্যারিনজাইটিস হয় স্ট্রেপ্টোকক্কাস দ্বারা পরবর্তীতে দেখা যেতে পারে যে রিউমেটিক ফিভার হতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মনে রাখবা। এই জন্য আমরা যখন ক্লাসিফাই করি আমরা একটা ক্লাসিফিকেশন মানে এক টাইপের ক্লাসিফিকেশন একটু মিস করে আসছি। সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে মানে ক্লাসিফিকেশনে এটা আমার বলা উচিত ছিল যে স্ট্রেপ্টোকক্কাগুলোকে আমরা ক্লাসিফাই করার সময় আচ্ছা একটু ওয়েট, আমরা এটাকে অন দ্য বেসিস অফ এম প্রোটিন এটাকে ক্লাসিফাই করা যায়, এটা বলা হয়নি। অন দ্য বেসিস অফ এম প্রোটিন এই কথাটা একটু ইম্পর্টেন্ট। তো এম প্রোটিনের উপর বেস করে সম্ভবত গ্রাফিতি নামে একজন বিজ্ঞানী বা এরকম একজন বিজ্ঞানী ছিলেন। তো উনি এম প্রোটিনের আবার বিভিন্ন টাইপ থাকে, হ্যাঁ আমরা বলছি না যে এম প্রোটিন থাকে, তো এম প্রোটিনের অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে। সাধারণত দেখা যায় যে মানে ধরো 100-এর বেশি এম প্রোটিন থাকে ভ্যারিয়েন্ট, যেমন ধরো 1, 2, 3 এরকম বিভিন্ন টাইপের ভ্যারিয়েন্ট থাকে। তো এর মধ্যে এটার উপর ডিপেন্ড করে এম প্রোটিন কোন এম প্রোটিন আছে এর উপর ডিপেন্ড করে কিছু রিউম্যাটোজেনিক এম প্রোটিন আছে আর কিছু হচ্ছে নেফ্রাইটোজেনিক এম প্রোটিন আছে। তো এই রিউম্যাটোজেনিক এম প্রোটিন এগুলা দ্বারা যদি ইনফেকশন হয় তাহলে হলো ফার্স্টে কী হবে, ফার্স্টে ফ্যারিনজাইটিস হবে। আর যদি নেফ্রাইটোজেনিক এম প্রোটিনগুলো যেগুলাতে আছে, যে ব্যাকটেরিয়াগুলোতে, যে স্ট্রেনগুলোতে, সেগুলো দ্বারা যদি ইনফেকশন হয় তাহলে হচ্ছে আগে স্কিন ইনফেকশন হবে এবং পরবর্তীতে গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। আর এখানে আগে ফ্যারিনজাইটিস হবে, পরবর্তীতে রিউমেটিক ফিভার হবে। এই জন্য রিউমেটোজেনিক, আর এটা হচ্ছে নেফ্রাইটোজেনিক। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এইগুলো ক্লাসিফিকেশনই বলে আসা উচিত ছিল যে এম প্রোটিনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ক্লাসিফাই কিছুটা করতে পারি। আচ্ছা, এখন আসলে যে স্ট্রেপ্টোকাইনাসের কিছু ইউজ আছে, ওই যে বলছিলাম যে এটা হচ্ছে থ্রোম্বাইকে ভাঙতে, ডিপ ভেইন থ্রোম্বোসিস আমরা ইউজ করি, এমআইতে ইউজ করি, এম্বোলিজম ইউজ করি, থ্রোম্বোএম্বোলিটিক ডিসঅর্ডার আমরা ইউজ করি, কারণ স্ট্রেপ্টোকাইনাস ইনজেকশন আমরা সেখানে ইউজ করতে পারি। এদের কাজকে স্ট্রেপ্টোকাইনাস হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে এবং এই প্লাজমিনটা পরবর্তীতে আমাদের ফাইব্রিন ক্লোট থ্রোম্বাই এম্বোলাই এই যে বিভিন্ন ক্লোটেড অবস্থা আছে এগুলোকে ভেঙে দিতে সহযোগিতা করে। এবং এম প্রোটিন যেটা দেখো এদের 100টা সেরোটাইপ আছে এবং এটার উপর ডিপেন্ড করে আমরা রিউমেটোজেনিক এবং রিউমেটোজেনিক কী কী আছে, যেমন ধরো 3, 5, 18, 19, 24 এগুলো কিন্তু পরীক্ষায় ধরবে। তো এইগুলো হচ্ছে রিউমেটোজেনিক। আর মেইনলি 49 যেটা, এটা সব থেকে বেশি নেফ্রাইটোজেনিক। 49 যে এম প্রোটিন এই যুক্ত যদি কোনো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ধরো, এটা দ্বারা যদি কোনো ইনফেকশন হয় তাহলে মোটামুটি চান্স অনেক বেশি যে পরবর্তীতে স্কিন ইনফেকশন হবে ফার্স্টে, পরবর্তীতে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। ঠিক আছে, এখন এখানে বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি যে দেখো অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস কীভাবে হয়। সাধারণত বেশিরভাগ অনেক কম পেশেন্টের ক্ষেত্রে এরকম হবে, ধরো একটা পেশেন্ট স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা ইনফেকশন হইলো এবং তার 49 যে এম প্রোটিন এটা ওই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সে আসে এবং স্কিন ইনফেকশনের দেখা যায় যে স্কিন ইনফেকশন হওয়ার পরে 2 থেকে 3 সপ্তাহ পরে হলো এই অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে। কীভাবে হয়, ধরো এই যে নেফ্রাইটোজেনিক স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা হইলো, এরপরে ওখানে এম প্রোটিনের এগেনস্টে তো একটা অ্যান্টিবডি হবে, ওই যে এম প্রোটিন 49 যেটা, ওইটার এগেনস্টে বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। তো এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এরা ধরো এম প্রোটিন এবং এই অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছে এগুলো মিলে, এম প্রোটিন হচ্ছে ব্যাকটেরিয়ার এবং অ্যান্টিবডি হচ্ছে বডিতে তৈরি হয়েছে, এরা মিলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করবে। তো এরা যে কাজটা করে এরা হচ্ছে সার্কুলেশনে ঘোরাঘুরি করবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, আমরা ওই যে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি পড়ছিলাম না ওইটা। আচ্ছা, তো যখন ঘোরাঘুরি করবে ফ্রি কমপ্লেক্স হিসেবে ইমিউন কমপ্লেক্স, তো এই পরবর্তীতে এগুলো যে জমা হবে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে এবং এই যে আমরা জানি যে এই অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স যেখানে যা জমা হয় সেখানেই ড্যামেজ করে। তো পরবর্তীতে ওইখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কেমোট্যাকটিক ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হবে এবং পলিমরফোনিউক্লিয়ার যে সেলসগুলো আছে যেমন মানে আমাদের বিভিন্ন WBC সেগুলো ওই সাইটে যাবে, ইনফ্লামেশন হবে এবং ওই জায়গায় টিস্যু ইঞ্জুরি হবে, পরবর্তীতে ওই জায়গাটাতে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে। সো এটা কিন্তু আমাদের যে নেফ্রাইটোজেনিক যে স্ট্রেপ্টোকক্কাই স্পেশালি ধরো 49 এম প্রোটিনযুক্ত যে স্ট্রেপ্টোকক্কাই সেটা যখন স্কিনে কলোনাইজ করবে সেই টাইমে বা আমরা যদি আর্লি সাসপেক্ট করতে পারি তাহলে আমরা পেনিসিলিন দিতে পারি এবং মানে সিমটমস অনসেট করার আগে আমরা যদি সাসপেক্ট করি আগে থেকেই তাহলে আমরা এটা কিন্তু করতে পারি এবং প্রিভেনশন এটা করতে পারি। ঠিক আছে, বাট যদি একবার সিমটমস অ্যাপিয়ার করে যায় তাহলে কিন্তু এই ডিজিজটা অনেক সিভিয়ার ফর্ম ধারণ করতে পারে এবং এটা বাচ্চাদের বেশি হবে। এবং রিউমেটিক ফিভারের বিষয়টা হচ্ছে এটা মাল্টি সিস্টেম ডিজিজ, আমরা স্পেস দিয়ে মনে রাখি, স্পেস এরা হচ্ছে সাবকিউটিনিয়াস টিস্যুতে এফেক্ট করে, সাবকিউটিনিয়াস নোডিউল করে, এরা প্যানকার্ডিটিস করে, হার্টে প্রবলেম করে, এরা কিন্তু আমরা এক এক করে দেখবো যে আর্থ্রাইটিস করতে পারে, জয়েন্টে প্রবলেম করবে, তারপরে এরা কোরিয়া করতে পারে, ব্রেইনে সিন্ডেনহামস কোরিয়া করবে, এরা মানে ইরেথেমা মার্জিনাটাম বা স্কিনে প্রবলেম করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আসলে ফার্স্টে ধরো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের মধ্যে 3, 5, 8, 19, 24 আছে এমন এম প্রোটিন দ্বারা, এমন
স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যাদের মধ্যে এই এমপ্রোটিনগুলো আছে এদের কোনটা দ্বারা হয়তো ইনফেকশন হয়েছে, কারণ এগুলো যেহেতু রিউমাটোজেনিক, সো এগুলো হওয়ার পরে তার মানে এইগুলো দ্বারা ফ্যারেঞ্জাইটিস হয়েছে আমি ধরলাম। তো থ্রট ইনফেকশন হওয়ার 2 সপ্তাহ পরে দেখা গেছে যে এরকম কিন্তু এরা কিন্তু পরবর্তীতে পার্সনটার যেটা হয় যে নর্মালি এই এমপ্রোটিনের বিরুদ্ধে বডিতে অ্যান্টিবডি তৈরি করবে, এই এমপ্রোটিনগুলোর বিরুদ্ধে। তো যখন বডি অ্যান্টিবডি তৈরি করবে, যেটা হয় যে আমাদের বডির হার্টে, জয়েন্টে, ব্রেইনে, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় বা স্কিনে, সাবকিউটিনিয়াস টিস্যুতেও এমপ্রোটিন লাইক বিভিন্ন স্ট্রাকচার্স থাকে। তো ওই অ্যান্টিজেনগুলা যদিও বডির নিজের স্ট্রাকচার, বাট আমাদের বডি কী করে, আমাদের বডির অ্যান্টিবডিগুলো ওইগুলোর বিরুদ্ধে মানে রিয়াকশন করে, যেটাকে আমরা অটো রিয়াকশন বলি, বা আমরা বলতে পারি এটা হচ্ছে সেলফ অ্যান্টিজেনকে ডিটেক্ট করতে পারে নাই ঠিক করে। এটা একটা এজন্যই কিন্তু এটা একটা অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, এটা একটা অটো ইমিউন ডিজিজ, নিজের বডির অ্যান্টিজেনের বিরুদ্ধে এটা কাজ করতেছে। ফলে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি এখানে হয় এবং হার্ট ভালভের ড্যামেজ হবে, জয়েন্টের ড্যামেজ হবে, ব্রেনের ড্যামেজ হবে, স্কিনের ড্যামেজ হবে, তারপর হচ্ছে আমাদের যে সাবকিউটিনিয়াস টিস্যু এখানে ড্যামেজ হবে। এবং এটাকে আমরা স্পেস দিয়ে মনে রাখি, আগেই বলছি যে স্পেস এভাবে মনে রাখা যেতে পারে। তো দেখো স্পেসের ফার্স্টে সাবকিউটিনিয়াস নোডুল, তারপরে এখানে প্যানকার্ডাইটিস করে। কার্ডাইটিস বলতে মেনলি প্যানকার্ডাইটিস, অর্থাৎ হার্টের যে সবগুলা লেয়ারকেই এরা এফেক্ট করবে, মায়োকার্ডিয়াম বলো, এন্ডোকার্ডিয়াম বলো, সবগুলা লেয়ারকে। তারপরে এরা এরা আর্থ্রাইটিস করে, হ্যাঁ। তো এটাকে আমরা বলি মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, মানে অনেকগুলো জয়েন্টকে এরা এফেক্ট করবে, একটা জয়েন্টকে শুধু এফেক্ট করছে এরকম না। এবং পাশাপাশি এরা হচ্ছে কোরিয়া করবে, সিন্ডেনহামস কোরিয়া, মানে ইনভলেন্টারি মুভমেন্ট হবে বডির, ব্রেনে প্রবলেম এর কারণে। এবং ইরাইথেমা মার্জিনেটাম এটা হচ্ছে স্কিনে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন টাইপের রিলেশন আমরা দেখব, সাবকিউটিনিয়াস বিভিন্ন নোডিউলস ক্রিয়েট হবে, ঠিক আছে। আর মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আর্থ্রালজিয়া, ঠিক আছে, জয়েন্টে ব্যথা হবে, ফিভার থাকবে এবং এএসও টাইটার বেশি পাওয়া যেতে পারে, যেহেতু এখানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকে। অ্যান্টিস্টেপলাইসিন ও যেটা, এটা বেশি পাবো, বা এই অ্যান্টিবডি টাইটারটা বেশি পাবো। এবং ইএসআরও বেশি থাকবে, সিরিয়াক্টিভ প্রোটিনও বেশি থাকবে। সিরিয়াক্টিভ প্রোটিন মানে অ্যাকুট ফেস প্রোটিন, রাইট। তারপরে পিআর ইন্টারভাল ইসিজিতে আমরা বেশি পাবো। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো মাইনর ক্রাইটেরিয়া, অর্থাৎ মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি ক্লিনিক্যালি। এগুলোকে আমরা জোনস ক্রাইটেরিয়াও বলি, এবং পরীক্ষায় ধরে যে মেজর ক্রাইটেরিয়া কী কী আছে, মাইনর ক্রাইটেরিয়া কী কী আছে। দেখো স্পেস দিয়ে আমরা মনে রাখতে পারি। এখন আসলে যে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, একটা ইম্পর্টেন্ট কথা যে রিউমেটিক ফিভার কিন্তু স্কিন ইনফেকশনের পরে হবে না, এটা অবশ্যই ফ্যারেঞ্জাইটিস বা সোর থ্রোটের পরে হবে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে দেখবো। এটা টাইপ 3 হাইপারসেনসিটিভিটি, এটা টাইপ 2, এবং এখানে ইমিউন রেসপন্স মডারেট হয়, এখানে অনেক বেশি কিন্তু হয়। এবং এটা কিন্তু এসও টাইটার অনেক বেশি বাড়ে রিউমেটিক ফিভারে, এই জিনিসটা একটু মনে রাখবা। এবং দেখা যায় যে এখানে রিকারেন্স কিন্তু পসিবল, রিউমেটিক ফিভারে রিকারেন্স হইতে পারে। এখানে রিকারেন্স শান্ত হয় না, একবার হইলেই পরে আর হয় না, এটা স্পন্টেনিয়াসলি সেরে যায়, বাট এটা কিন্তু প্রোগ্রেসিভ করতে পারে বা স্ট্যাটিক বা স্থির থাকে। আচ্ছা, এবং প্রগনোসিস এটার গুড, বাট এটাতে খারাপও কিন্তু অনেক হইতে পারে, মানে রিউমেটিক ফিভার অনেক খারাপ অবস্থা হইতে পারে, এবং এটা তো অনেক দিন লং টার্ম ট্রিটমেন্ট নেওয়া লাগে। কী বললাম, লং টার্ম ট্রিটমেন্ট নেওয়া লাগে। রিউমেটিক ফিভারে বেশি থাকে, এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা সাধারণত কমই থাকে, এটা কিন্তু ওইভাবে বাড়ে না। এখানে দেখো আমরা কীভাবে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের ইনফেকশনকে ডায়াগনোসিস করবো। আমরা খুব সহজে এখন বলতে পারবো যে স্পেসিমেন আমরা কারেক্ট করবো, সেটা থ্রট সোয়াব হইতে পারে, পাস হইতে পারে, স্কিন ইনফেকশন হইলে ভ্যাজিনাল সোয়াব হইতে পারে, বা ব্লাড সেরোলজিক্যাল টেস্টের জন্য ব্লাডও নেওয়া যেতে পারে। এবং এগুলো নেওয়ার পরে আমরা কী করবো, আমরা মাইক্রোস্কোপি করতে পারি, এসমিআর তৈরি করে, একটা গ্লাস স্লাইড আমরা এসমিআর তৈরি করলাম, ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়া স্পেসিমেন নিয়ে আমরা ছড়াই দিলাম, এটাই এসমিআর প্রিপারেশন। তো এটা তৈরি করার পরে আমরা গ্রাম স্টেনিং করবো। গ্রাম স্টেনিং করে অবশ্যই আমরা এখানে ব্লু কালার পাবো, যেহেতু গ্রাম পজিটিভ, ব্লু বা পার্পল কালারের কক্কাই পাবো। এরা গোল গোল থাকবে, এবং এদের হচ্ছে এবং রেড ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই, কারণ আমরা জানি যে এদের কালার হয় ব্লু, বাট ব্যাকগ্রাউন্ডে রেড থাকবে, এবং স্ট্রেপ্টোকক্কাই পাবো। এবং কালচার করতে পারি। এরপর আমরা কালচার করলে আমরা 37 ডিগ্রি তাপমাত্রায় ব্লাড আগার মিডিয়াতে ওভারনাইট যদি আমরা রেখে দিই, তাহলে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে পিন পয়েন্ট স্মল সার্কুলার সেমি ট্রান্সপারেন্ট এখানে কলোনি পাবো, এবং পিন এখানে পয়েন্ট পাই। আর স্টাফিলোকক্কাসে কিন্তু পিন হেড পাই। ধরো এই যে একটা পিন, এই যে পিন এরকম থাকে না, তো পিনের এই যে পয়েন্ট কলোনি হচ্ছে স্টাফিলোকক্কাসের এই পিন পয়েন্ট হয়, আর এই পিন হেড টাইপের যে কলোনি এটা থাকে হচ্ছে স্টাফিলোকক্কাস। এই জিনিসটা একটু ডিফারেন্স মনে রাখবা। আচ্ছা, এখন আসা যাক যে এবং কলোনি এখানে বিটা হেমোলাইসিস থাকে খুব স্পষ্ট, এবং কালচার এসমিয়া যদি আমরা করি গ্রাম পজিটিভ কক্কাই পাবো, এবং শর্ট চেইন এখানে থাকবে। এবং এখানে বায়োকেমিক্যাল টেস্টগুলো যদি বলি, ক্যাটালেস টেস্ট নেগেটিভ পাবো, এবং বেসিট্রেসিন সেন্সিটিভিটি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, তো এটা সেন্সিটিভ হবে। এবং গ্রুপিং যদি করি তাহলে বিটা হেমোলাইটিক অর্গানিজম এর ক্ষেত্রে আমরা বিটা হেমোলাইটিক অর্গানিজম কিন্তু আমরা মানে কি আলাদা করে গ্রুপিং করতে পারি, যে এটা কি গ্রুপে নাকি গ্রুপ বি। গ্রুপে যেমন হলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, গ্রুপ বি হলে এগালেকটি। আচ্ছা, তারপরে সেরোলজিক্যাল বিভিন্ন টেস্ট যেমন এস্টিমেশন অফ এসওর যে টাইটার, সেটা রিউমেটিক ফিভারে বেশি বাড়বে। এবং অ্যান্টি ডিএনএস যে অ্যান্টিবডি, এটা হচ্ছে গিয়ে আমরা অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পায়োডার্মা এরকম বিভিন্ন কন্ডিশনে বাড়তে পারে ডিএনএস অ্যান্টিবডিটা। আচ্ছা, তারপর হচ্ছে আরও কিছু টেস্ট যেমন র্যাপিড টেস্টের মধ্যে
কিছু টেস্ট আছে বা তবে এটা হচ্ছে হাইলি স্পেসিফিক, লেস সেন্সিটিভ, এবং পিসিআর টেস্টও করা যেতে পারে, যেটা হচ্ছে মেনলি জেনেটিক বা ডিএনএ আইডেন্টিফাই করার জন্য করা হয়, এবং এটা 1 ঘন্টার মধ্যে রেজাল্ট দিতে পারে খুব দ্রুত। আচ্ছা, সো এইগুলো গেল। এখন কথা হচ্ছে মনে রাখবা স্টেফটোকক্কাল আর স্টেপ্টোকক্কাল এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের জানতে হবে। সাধারণত স্টেফটোকক্কাল স্কিন ইনফেকশন এটা বেশি স্প্রেডিং হয় এবং স্টাফাইলোটা লোকালাইজড হয়। কেন? কারণ এখানে হায়ালুরোনিডেস এখানে প্রোডাকশন হয়। হায়ালুরোনিডেস এনজাইমটা এখানে বেশি প্রমিনেন্ট, হ্যাঁ, এবং একে আমরা স্প্রেডিং ফ্যাক্টর বলি। এটা সেলুলাইটিস করতে পারে এবং এর সাবকিউটেনিয়াস টিস্যুতে এটা মেনলি খুব ইম্পর্টেন্ট। এবং আমরা মেনলি স্টাফাইলোকক্কাসে হায়ালুরোনিডেস যে এনজাইমটা সেটার কথা কিন্তু বলবো না ওইভাবে, ঠিক আছে? অতটা প্রমিনেন্ট কোনো ফিচার এটা ক্যারি করে না হায়ালুরোনিডেস। আচ্ছা, তারপর হচ্ছে এটা কিন্তু কোয়াগুলেস প্রোডাকশন করে না, কিন্তু এরা দেখা যায় যে হচ্ছে এরা কোয়াগুলেস এনজাইম প্রোডাকশন করে এবং এরা ফাইব্রিন ক্লোড প্রোডাকশন করে লেশনের আশপাশ দিয়ে, এবং এটা লোকালাইজড করে ফেলে, ঠিক আছে? এবং এটা কিন্তু লোকালাইজ থাকে এবং ফাইব্রিন এর কারণে, ফাইব্রিন ফর্মেশনের কারণে এবং কোয়াগুলেস থাকার কারণে এরা লোকালাইজ। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন স্টাফাইলোকক্কাল ইনফেকশন লোকালাইজ পাশাপাশি মনে রাখবে এখানে যে 5টা ফর্মেশন হয় সেটা হচ্ছে থিক হয়, অনেক বেশি মোটা বা কনসিস্টেন্সি অনেক মানে ঘন থাকে, বাট এখানে থিন থাকে কারণ এখানে ডিএনএস থাকে, ডিএনএস এনজাইম এখানে থাকে, এবং ডিএনএস এনজাইম আমরা এখানেও পাই, কিন্তু এখানে ডিএনএস এনজাইমটা অতটা প্রমিনেন্ট না। হায়ালুরোনিডেস ডিএনএস স্টাফাইলোকক্কাস অত প্রমিনেন্ট না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে স্প্রেডিং থাকে, হ্যাঁ, ইনফেকশনটা, এবং এখানে থিন পাস হবে, এই জিনিসটা মনে রাখো। এটা গ্রাম পজিটিভ কক্কাই ক্লাস্টারে থাকবে, এখানে চেইনে থাকবে, এবং এটা অর্ডিনারি মিডিয়াতে গ্রো করতে পারে। এখানে অবশ্যই ইনরিচ মিডিয়াই লাগবে এবং ব্লাড আগার মিডিয়াই সাধারণত এখানে লাগে। ব্লাড আগার মিডিয়া বাদেও কিন্তু আমরা এখানে স্টাফাইলোকক্কাসকে অনেক মিডিয়াতে গ্রো করতে পারি, রাইট? ম্যানিটল সল্ট মিডিয়াতেও আমরা গ্রো করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখা যায় যে হচ্ছে আমরা NaCl এর প্রেজেন্সে এটা গ্রো করতে পারে না, এটা গ্রো করতে পারে। ক্যাটালাইস টেস্ট এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এরকম বেশ কিছু ফিচার কিন্তু এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আসো যে এই CBVA বলতে বোঝানো হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট ব্লাড আগার মিডিয়া। তো ক্রিস্টাল ভায়োলেট যে ব্লাড আগার মিডিয়া এটা গ্রো করতে পারে না, স্টাফাইলোকক্কাস গ্রো করতে পারে না, বাট স্টেপ্টোকক্কাস এটাতে গ্রো করতে পারবে। ক্রিস্টাল ভায়োলেট ব্লাড আগার মিডিয়া, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, তো এখন আসো যে হচ্ছে আমরা চলে যাব যে স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, এটা গ্রাম পজিটিভ কক্কাই হবে। তবে এখানে ইম্পর্টেন্ট একটা কথা যে এরাও বিটা হেমোলাইটিক কলোনি ফর্মেশন করবে, বাট এটা বেজিট্রিসিন রেজিস্ট্যান্ট। সো তুমি বুঝতে পারতেছো বিটা হেমোলাইটিকের মধ্যে স্টেপ্টোকক্কাস পায়োজেন্স আছে আর স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টি আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা করবো কি দিয়ে? বেজিট্রিসিন। এই অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ হচ্ছে পায়োজেন্স, আর এই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স, এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টির বিরুদ্ধে। স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টি বেজিট্রিসিন অ্যান্টিবায়োটিকে কাজ করে না, বাট এরা হিপুরেটকে হাইড্রোলাইজ করতে পারে। আচ্ছা, যাই হোক, আর বাকি সব ফিচার সেমই থাকবে মোটামুটি। এবং পাশাপাশি এরা কী কী ডিজিজ করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট। এরা নিওনেটাল সেপসিস করতে পারে, ঠিক আছে? এবং এদের আর্লি অনসেট হয়, আর্লি অনসেট এবং লেট অনসেট দুই টাইপের এরা হইতে পারে, এবং এরা বার্থের পরপরই করবে। আর লেট অনসেট বলতে এরা 2nd বা 12th উইক অফ লাইফে এরা করতে পারে, 2 থেকে 10 সপ্তাহ বয়সে, এবং নিওনেটাল মেনিনজাইটিস নিউমোনিয়া করতে পারে। সো নিওনেটাল সেপসিস, নিওনেটাল মেনিনজাইটিস এই দুইটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। আদার যেগুলো আছে সেগুলো তো ইম্পর্টেন্ট না। প্রেগনেন্ট ওম্যানে এরা কিন্তু ইউটিআই করতে পারে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি, এবং এরা পোস্টপার্টাম মানে ডেলিভারি করে ফেলার পরে এরা এন্ডোমেট্রাইটিস করতে পারে, ফিমেলদের এন্ডোমেট্রিয়ামে ইনফ্লামেশন করতে পারে। এবং তা বাদেও এরা নন প্রেগনেন্ট ওম্যান এবং ম্যানে অ্যাডাল্টদের নিউমোনিয়া, এন্ডোকার্ডাইটিস, অস্টিওমাইলাইটিস, আর্থারাইটিস, পেরিটোনাইটিস, সেলুলাইটিস, ইউটিআই এগুলো করতে পারে। বাট মেইনলি মনে রাখো নিওনেটাল সেপসিস, নিওনেটাল মেনিনজাইটিস এবং প্রেগনেন্ট ওম্যানদের ইউটিআই করতে পারে বা পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস করতে পারে। এবং মেইনলি অ্যাপ্রক্সিমেটলি 30% ওম্যান দেখা যায় যে কিন্তু মানে ভ্যাজাইন এবং রেকটাম তাদের ক্ষেত্রে কিন্তু এই যে গ্রুপ বি স্টেপ্টোকক্কাস এগুলো মেইনলি ওখানে থাকে, এবং স্পেশালি কমন সব থেকে বেশি নিওনেট এবং প্রেগনেন্সি এই দুইটা টাইমে এই স্পেশালি অ্যাগালেক্টি দ্বারা ইনফেকশন বেশি হয়। আচ্ছা, তো এই যে দেখো প্রিডিসপোজিং ফ্যাক্টর কী কী আছে নিওনেটাল সেপসিসে, অর্থাৎ নিওনেটাল সেপসিস কাদের হবে? যে সকল ক্ষেত্রে দেখা যায় যে খুবই প্রলং লেবার হচ্ছে, মানে ডেলিভারি এর জন্য মানে 18 ঘন্টার লেবার পেন ওঠার পরে 18 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, হ্যাঁ, এবং ফলে প্রলং লেবার এর ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এবং যারা 37 উইক্সের আগেই যারা জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে এই রিস্কটা বেশি, এবং যাদের হচ্ছে মানে গ্রুপ বি স্টেপ্টোকক্কার বিরুদ্ধে অ্যান্টিবডি মায়ের নাই সে সকল এর ক্ষেত্রে এরকম হইতে পারে। সাথে স্টেপ্টোকক্কাস পায়োজেন্স আর অ্যাগালেক্টির মধ্যে ডিফারেন্স কি? এরা ব্যাসিটাইসিন সেন্সিটিভ, এরা রেজিস্ট্যান্ট। এবং CMP টেস্ট নামে একটা টেস্ট আছে, মনে রাখবা যে এই টেস্টটা হচ্ছে পজিটিভ হয় অ্যাগালেক্টির ক্ষেত্রে। এটা বলতে কী বোঝায়? মনে একটা ধরো ব্লাড আগার প্লেট নিলাম, এবং সেখানে আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে মাঝখান বরাবর ধরো এখানে আমি কি দিলাম? স্টাফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়াটা দিলাম, বা এটার এখানে টার্মটা হচ্ছে এরকম যে স্টিক, স্টাফাইলোকক্কাস অরিয়াসের স্টিক দিছি, স্টাফাইলোকক্কাস অরিয়াস কিন্তু। তো আমরা জানি এটাও কিন্তু বিটা হেমোলাইসিস করতে পারে। তো নর্মালি যেটা হয় যে আমি এখানে এর পারপেন্ডিকুলারলি এভাবে আমি হচ্ছে স্টাফাইলোকক্কাস
সরি স্টাফাইলোকক্কাস না, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি দিব, এভাবে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি দিব। এবং দেখা যায় এই যে জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্ট মানে যেখানে স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি এদের মধ্যে যেখানে মিট হচ্ছে, এই মিটিংয়ের জায়গাগুলোতে কী পাওয়া যায়? মিটিংয়ের জায়গাগুলোতে অ্যারো হেড, এখানে টার্মটা মনে রাখো, অ্যারো মানে তো বুঝো, অ্যারো হেডের মতো, অ্যারোর যে হেডটা থাকে এই যে এরকম অ্যারো হেড, এরকম একটা কি পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে, হ্যাঁ, এই কানেকশনের জায়গাতে। তো এই অ্যারো হেড টাইপের হেমোলাইসিস পাওয়া যাবে, হ্যাঁ, শেপ জোন অফ হেমোলাইসিস, অ্যারো হেড শেপ হেমোলাইসিস। তো এই জিনিসটা পাওয়া যাবে এবং এটাকে আমরা বলি সিএমপি টেস্ট পজিটিভ, এবং এটা সাধারণত পজিটিভ হয় অ্যাগালেক্টির ক্ষেত্রে, এবং হিপোয়েড হাইড্রোলাইসিস টেস্ট এটাও পজিটিভ হয় অ্যাগালেক্টির ক্ষেত্রে। সেই জিনিসগুলো একটু জানতে পারো। এবং বিটা হেমোলাইটিক যে কলোনি সেটা হচ্ছে এখানে লার্জার হয়, এখানে পিন পয়েন্ট টাইপের হয়। এন্টেরোকক্কাই, এটা নিয়ে যদি একটু কথা বলি, অ্যাকচুয়ালি এন্টেরোকক্কাই আমরা গ্রুপ ডি, আমরা ওই যে সি অ্যান্টিজেন নিয়ে কথা বলছিলাম না, যে বিটা হেমোলাইটিক যেগুলো, সেগুলোর মধ্যে আবার সি অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি। তো তার মধ্যে গ্রুপ ডি এর মধ্যে আমরা হচ্ছে এন্টেরোকক্কাইকে ফেললেও মেইনলি যেটা হয় মানে এন্টেরোকক্কাইগুলো স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আমরা ফেলতেছি, বাট বর্তমানে এটাকে এন্টেরোকক্কাসি নামে আর একটা ফ্যামিলির মধ্যে ফেলা হয়। এখন এদেরকে একটা সেপারেট মানে ফ্যামিলি চিন্তা করা হয়। হাউএভার আমরা যদি এটার ফিচার সম্পর্কে জানতে চাই, স্ট্রেপ্টোকক্কাসের সাথে অনেক মিল আছে, এরা গ্রাম পজিটিভ কক্কাই হয় এবং এরা শর্ট চেইনে থাকে, এরাও চেইন ফরমেশন করে থাকে, ওভাল শেপড হয় নর্মালি, এবং এরা মাঝে মধ্যে একে অপরের সাথে একটা অ্যাঙ্গেল ফরমেশন করেও থাকতে পারে, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল বা কোণ ক্রিয়েট করা হইতে পারে। এবং এরা অ্যারোবিক হয়, নন স্পোর ফর্মিং, নন মোটাইল অ্যাজ ইউজুয়াল, এবং এরা ক্যাটালেস কিন্তু প্রোডাকশন করে না। এরা নন হেমোলাইটিক হয়, খুবই ইম্পর্টেন্ট, নন হেমোলাইটিক, হ্যাঁ, মানে নন হেমোলাইটিক মানে কি, গামা হেমোলাইটিক যেটা। তারপরে এদের কিছু স্ট্রেন কিন্তু আলফা বিটা হেমোলাইসিস করলেও করতে পারে, স্পেশালি বিটা হেমোলাইসিস বা আলফা হেমোলাইসিস, এগুলা এদের কিছু যে মানে স্ট্রেনস সেগুলো করতে পারে। আচ্ছা, এবং গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাইগুলো যদি আমি বলতে চাই তাহলে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন অনুযায়ী, রেবেকা ল্যান্সফিল্ড যে ক্লাসিফিকেশনটা দিয়েছিল সেটা অনুযায়ী আমরা বলতে পারি যারা গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাই। আচ্ছা, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে এরা বাইল এসকুলিন নামে একটা আগার মিডিয়াতে এরা গ্রো করতে পারে, এবং এরা নর্মালি 6.5% NaCl, আমরা জানি 0.9% NaCl হচ্ছে আইসোটনিক সলিউশন, বাট এটা হচ্ছে হাইপারটনিক NaCl, এখানে কিন্তু এরা গ্রো করতে পারে। এবং এরা 9.6 pH, 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই সব কিছুতে এরা গ্রো করতে পারে। এবং এরা সাধারণত হিটেও কিন্তু এরা মরে না, এরা হিট রেজিস্ট্যান্ট, এবং দেখা যায় যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট ধরেও কিন্তু এরা সার্ভাইভ করতে পারে, এদের এই ক্যাপাসিটিটা আছে। এবং এরা কোলন, তারপরে জেনিটাল ট্র্যাক্ট, স্যালাইভা, এই সকল জায়গায় নর্মাল হ্যাবিটেট বা নর্মাল ফ্লোরা হিসেবে কিন্তু এরা থাকে। এই জিনিসটি ইম্পর্টেন্ট। এদের মেম্বার দুইটা, একটা হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস আর আরেকটা হচ্ছে এন্টেরোকক্কাস ফিসিয়াম, হ্যাঁ, এই দুইটা হচ্ছে দুই ধরনের এন্টেরোকক্কাস নর্মালি থাকে। তো এরা কী ডিজিজ করতে পারে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরা ইউটিআই করতে পারে, তার পাশাপাশি এরা হচ্ছে এন্ডোকার্ডাইটিস করতে পারে। ইউটিআই কাদের করে, যারা নর্মালি দেখা যায় যে ক্যাথেটারাইজেশন করা হয়, যাদের মধ্যে ক্যাথেটার ঢুকানো হয়, এবং দেখা যায় যে অথবা ইনস্ট্রুমেন্টেশন করা হয়। সো ক্যাথেটারাইজেশন অথবা ইনস্ট্রুমেন্টাইজেশন এগুলার মাধ্যম হচ্ছে এরা মেইনলি ভালো করে ঢুকতে পারে, ওইখানে বায়োফিল্ম প্রোডাকশনের মাধ্যমে এরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। আচ্ছা, এবং এন্ডোকার্ডাইটিস করতে পারে স্পেশালি যাদের আগে জিআইটি কোনো সার্জারি বা ইউরিনারি সার্জারি অথবা ইনস্ট্রুমেন্টেশন করা হয়েছে, তাদের ক্ষেত্রে মেইনলি এন্ডোকার্ডাইটিস হওয়ার চান্স বেশি থাকে। মানে নর্মালি যেটা হয় যে এরা যখন ব্লাডে চলে যায় এবং যখন ব্যাকটেরিমিয়া হয়ে আলটিমেটলি সার্কুলেশন থেকে এরা পরবর্তীতে দেখা যায় হার্টের গিয়ে এন্ডোকার্ডাইটিস করতেছে, ওইখানে যায় আটকে গেছে। তারপরে আচ্ছা, উন্ড ইনফেকশন করতে পারে এরা, মানে যেখানে উন্ড হয়েছে ওইখানে যে ইনফেকশন করবে, ব্যাপারটা এরকম। তারপরে কোনো এক জায়গায় পুড়ে গেছে, সেই জায়গায় এরা ইনফেকশন করতে পারে। পাশাপাশি এরা অ্যাবডোমেনের ভিতরে বা পেলভিক রিজনে এরা ইনফেকশন করতে পারে। সো এটা গেল। এখন মনে রাখবা যে অ্যাকচুয়ালি আমরা কি আমাদের যে এই পাশাপাশি এরা নিওনেটাল ব্যাকটেরিমিয়া বা ম্যানিনজাইটিসও করতে পারে। আমরা এতক্ষণ যেগুলো জানলাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাই নামে একটা টার্ম আছে, যেটাকে আমরা VRE বলতেছি। অর্থাৎ নর্মালি আমরা এন্টেরোকক্কাই ট্রিটমেন্টে ভ্যানকোমাইসিন ইউজ করতে পারতাম, এই অ্যান্টিবায়োটিক টেস্ট করতে পারতাম, কিন্তু দেখা গেছে যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিছু স্পিসেস বা কিছু স্ট্রেনস এন্টেরোকক্কাইতে পাওয়া গেছে। নর্মালি দেখা যায় হসপিটাল অ্যাকোয়ার্ড বা হসপিটাল থেকে এই সকল মানে এন্টেরোকক্কাই বেশি ইনফেকশন পাওয়া যায়, যে হসপিটাল থেকে একজন আরেকজনে ছড়াই ফেলছে।
সো এই রেজিস্ট্যান্ট যে স্ট্রেনগুলো এগুলো কিন্তু ট্রিটমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য লিনেজোলিড, ডেপ্টোমাইসিন এই ওষুধগুলো এক্ষেত্রে ইউজ করা যাইতে পারে। এখন এন্টেরোকক্কা আর বোবিসের মধ্যে ডিফারেন্স করার আগে বোবিস নিয়ে আমরা একটু জানি। স্ট্রেপ্টোকক্কাস বোবিস যেটা মনে রাখবা যে অ্যাকচুয়ালি এরা হচ্ছে কী হয়, গ্রাম পজিটিভ কক্কাই, এরা হচ্ছে ইনে থাকবে এবং এরাও ক্যাটালাইজ প্রডিউস করবে না, এরা বিটা হেমোলাইটিক। হ্যাঁ, সো এরা কিন্তু বিটা হেমোলাইটিক। বাট আমরা একটু আগে যেটা পড়ে আসলাম যে এন্টেরোকক্কাই কিন্তু আলটিমেটলি ওরা নন হেমোলাইটিক। হ্যাঁ, কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে এরা আলফা বা বিটা হেমোলাইসিস করতে পারে, বাট এরা নন হেমোলাইটিকের মধ্যে আমরা ফেলতে পারি। আর এরা গ্রুপ ডি অ্যাজ ইউজুয়াল, এবং এরা হচ্ছে নন এন্টেরোকক্কাল গ্রুপ ডি। হ্যাঁ, গ্রুপ ডির মধ্যে আমরা মেইনলি এন্টেরোকক্কার কথা বলি, তো নন এন্টেরোকক্কালের মধ্যে যদি একটা বলি তাহলে সেটা স্ট্রেপ্টোকক্কাস বোবিস। আচ্ছা, এবং এরা বাইল এসকুলিন আগারে গ্রো করে, কিন্তু এরা কিন্তু 6.5% NaCl গ্রো করতে পারে না। কিন্তু আমরা একটুকে দেখে আসছি যে এন্টেরোকক্কাই কিন্তু 6.5% NaCl গ্রো করতে পারে, এবং এরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টে স্পেশালি ক্লোনেই শুধু নর্মাল ফ্লোরা হিসেবে নর্মালি থাকে। এবং এরা যাদের অলরেডি কার্সিনোমা আছে, কোলনে ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরা এন্ডোকার্ডাইটিস করতে পারে। এবং এই অ্যাসোসিয়েশনটা এত বেশি স্ট্রং যে দেখা যায় যে মানে যদি কারো কোলোনিক কার্সিনোমা থাকে তাহলে আমরা মোটামুটি ধরেই নিই যে আমার এরকম হইতে পারে, এবং এই জন্য কিন্তু আমরা আগে থেকেই একটু কনসিয়াস হইতে পারি যে আচ্ছা স্ট্রেপ্টোকক্কাস বোবিস দ্বারা মানে কী হইতে পারে, এন্ডোকার্ডাইটিস হইতে পারে। ওকে, দ্যাটস ফাইন। এখন ডিফারেন্স যদি একটু দেখি, এন্টেরোকক্কাই ইউজুয়ালি দেখা যায় গ্রুপ ডি অ্যান্টিজেন দুইটাতেই থাকবে, এবং বাইল এসকুলিন হাইড্রোলাইসিস দুইটাই করবে। তারপরে দেখা যায় যে PYR টেস্ট দুইটাই পজিটিভ হবে। বাট এখানে ডিফারেন্সের মধ্যে যদি আসি যে 6.5% NaCl বা 9.6 বা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলাতে সবই এন্টেরোকক্কাই গ্রো করবে, বাট এটা গ্রো করবে না। ড্রাগ রেজিস্ট্যান্স এটা তো অনেক বেশি থাকে, ইভেন আমরা দেখলাম ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কাই, বাট এখানে ড্রাগ রেজিস্ট্যান্স তেমন একটা থাকে না, ড্রাগে কাজ করে স্ট্রেপ্টোকক্কাস বোবিসের ক্ষেত্রে। এবং দেখা যায় যে নর্মাল ইন্টেস্টিনাল নর্মাল ফ্লোরা হিসেবে এটা অনেক কমন এন্টেরোকক্কাই, বাট এটা লেস কমন। হ্যাঁ, এবং দেখা যায় যে প্যাথোজেনিসিটির কথা যদি বলি, এন্টেরোকক্কাইটাতে প্যাথোজেনিসিটি অনেক বেশি থাকে, বাট এটাতে কিন্তু অত বেশি থাকে না। ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই এটা নিয়ে একটু কথা বলি। দেখা যায় যে এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস মাইটিস, মিউটেন্স, তারপরে স্যাঙ্গুইস, স্যালাইভেরিয়াস, তারপরে মিলেরি, অ্যাঙ্গিনোসাস, ইন্টারমিডিয়াস, তারপরে গর্ডনি, সেরকম অনেকগুলো আছে। হ্যাঁ, তো আমরা এই মিউটেন্স, তারপরে স্যালাইভেরিয়াস এই বা মাইটিস এই টার্মগুলো বেশি শুনবো। তো এরাও গ্রাম পজিটিভ কক্কাই, বাট এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে এরা হচ্ছে আলফা হেমোলাইটিক। এরা কি? এরা হচ্ছে আলফা হেমোলাইটিক। তো আলফা হেমোলাইটিক আর একটা আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা নিউমোনিয়া করে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, ভিরিডেন্সগুলো আর নিউমোনি। তো এর মধ্যে ডিফারেন্সটা এই জায়গায় যে দুইটাই আলফা হেমোলাইটিক, কিন্তু দেখ আলফা হেমোলাইটিক বলতে বোঝা যায় এখানে একটা গ্রিন জোন থাকে, এটা আমরা আগে বলে আসছি যে বিলিভার্ডিনের কারণে, রাইট? আচ্ছা, কিন্তু এটা দেখা যায় এরা বাইল সলিউবেল না, অর্থাৎ ভিরিডেন্সগুলো বাইল সলিউবল হয় না, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বাইল সলিউবল, এবং এটা অপটোসিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে অপটোসিন অ্যান্টিবায়োটিক দিয়ে আমি ভিরিডেন্সের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না, ভিরিডেন্সকে কিল করতে পারবো না। কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কিন্তু অপটোসিন সেন্সিটিভ, অপটোসিন অ্যান্টিবায়োটিক এটা কাজ করে। সো এই দুইটা কিন্তু ডিফারেন্সের জায়গা, ভিরিডেন্স আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং এরা মাউথে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নর্মাল ফ্লোরা হিসেবে খুব কমনলি থাকে, এবং এইগুলো থাকাও ইম্পর্টেন্ট আমাদের নর্মালি এগুলো থাকা উচিত। এবং এরা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। নর্মালি তো নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, যখনই কোনো অপরচুনিটি পাইছে তখন দেখা যাচ্ছে ব্লাডে চলে যায়, ব্যাকটেরিয়া করে এন্ডোকার্ডাইটিস করতে পারে। ভিরিডেন্স কিন্তু অনেক বেশি এন্ডোকার্ডাইটিস করতে পারে। আচ্ছা, এরপর আসা যাক যে দেখো এখানে ওই কথাটাই বলা হয়েছে যে নর্মালি ধরো কারো দাঁত উঠানো হয়েছে, দাঁত উঠাইতে যায় না অনেকে ডেন্টাল সার্জনের কাছে, সো দাঁত উঠানোর সময় দেখা যেতে পারে যে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই ধরো ওই যে মাউথের মধ্যে আছে, তো তখন থেকে হুট করে ব্যাকটেরিয়া হয়ে গেল, ব্লাডে চলে গেল ব্যাকটেরিয়াটা, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স। তো পরবর্তীতে দেখা গেল এরা আইদার মানে আর্টিফিশিয়ালি আগে থেকে হার্টে ভাল্ব বসানো হয়েছিল, মানে তার কোনো কনজেনিটাল ডিফেক্ট ছিল ভাল্বে, ফলে আর্টিফিশিয়ালি কোনো ভাল্ব বসানো হয়েছিল, ওইখানে যে আটকে গেছে, অথবা ড্যামেজ যে হার্ট ওইখানে যে চিপকে আছে। সো এর ফলে এরা কী করতে পারে, ওইখানে যে কিন্তু এই ইনফেকশনটা করতে পারে, এন্ডোকার্ডাইটিস করতে পারে। এই জন্য যেটা সাজেস্ট করা হয় যে টুথ এক্সট্রাকশন আগে, দাঁত তোলার আগে একটা প্রোফাইলিকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা উচিত। হ্যাঁ, যার ফলে এই ব্যাকটেরিয়াটা যাতে মানে এরকম না করতে পারে, ব্যাকটেরিয়া না করতে পারে। হ্যাঁ, এবং এই জন্য অ্যামোক্সিসিলিন ভালো একটা অপশন, অ্যামোক্সিসিলিন প্রোফাইলিকটিক অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা যাইতে পারে। আচ্ছা, এখন কথা হলো যে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কা এটা কী করতে পারে? এরা ডেন্টাল ক্যারিজ করতে পারে, তারপরে পেরিওডন্টাল ডিজিজ করতে পারে, সবই মাউথের মধ্যে, এবং পাশাপাশি এরা কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে, এবং স্পেশালি অ্যাবনর্মাল ভাল্ব যাদের থাকে, এবং অথবা যাদের আর্টিফিশিয়াল বা প্রস্থেটিক ভাল্ব বসানো হয়েছে হার্টের মধ্যে, অ্যাবসেসও করতে পারে, ব্রেইন, লাং, অ্যাবডোমিনাল অ্যাবসেস। তো মেইনলি আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এবং ডেন্টাল ক্যারিজ বা
পেরিওডন্টাল ডিজিজ, এইগুলোর কথা একটু মনে রাখবো, ফার্স্টের দুইটা। এখন এই কথাগুলো আমি বলে আসছি। তো নর্মালি যেটা হয় যে এটা যখন ব্লাডে চলে গিয়ে এন্ডোকার্ডিটিসটা করে, সেটাকে আমরা বলি সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, SBE। এরা মিলে এই জিনিসটা কিন্তু করতে পারে এবং এরা মানে ডেঞ্জারাস ভূমিকা প্লে করতে পারে। এবং দেখো আমরা যদি একটু দেখে আসি, মনে করি যে নিওনেটাল সেপসিসকে করে অ্যাগালেকটি, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাইস, তারপর হচ্ছে রিউমেটিক ফিভার করে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তো এই কথাগুলো ইম্পর্টেন্ট। এখন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এরা গ্রাম পজিটিভ এবং ল্যান্সেট শেপ। ল্যান্সেট মানে আমরা এক ধরনের আমরা ইউজ করি, ল্যান্সেট এক ধরনের ধারালো জিনিস আছে। এটাতে নর্মালি যেটা হয় যে এরা ওভাল শেপড হয় এবং এদের এক কোনায় দেখো এই যেরকম একটু মানে চোখা, তো এই কারণেই এদের হচ্ছে ল্যান্সেট শেপ বলা হয়। এবং আমরা জানি এরা হচ্ছে ডিপ্লোকক্কাই, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে, রাইট। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এদের এদের মানে এক জায়গায় একটু চোখা থাকে, এই জন্য এরা ল্যান্সেট শেপ বলা হয়, যে এক জায়গায় একটু চোখা চোখা থাকে প্রান্তীয় অঞ্চলে, এবং এরা দুইটা দুইটা করে থাকে, ডিপ্লোকক্কাই। এবং এদের কিন্তু ক্যাপসুল থাকে, খুবই ইম্পর্টেন্ট। সেল ওয়ালের বাহিরে আর একটা লেয়ার থাকে এক্সট্রা, ক্যাপসুল লেয়ার, এবং এই পলিস্যাকারাইড ক্যাপসুল বলি এটাকে আমরা। এবং এই ক্যাপসুলের অনেক ভ্যারিয়েশন থাকে, এক একটা মানে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার স্ট্রেনে এক এক রকম ক্যাপসুল পাওয়া যাচ্ছে, এবং দেখা যায় 91 টাইপের ক্যাপসুল পাওয়া যেতে পারে। এবং এই যে এবং এটা মেইনলি পলিস্যাকারাইড বিভিন্ন ধরনের সুগার থাকার কারণে, প্রেজেন্ট থাকার কারণে এটা হতে পারে। এবং এরাও অ্যারোবিক, এবং এরাও নন স্পোরোফর্মিং, নন মোটাইল, ফ্লাজেলা থাকে না, এবং এরা ক্যাটালেস অক্সিডেস কিছুই প্রডিউস করবে না, এরা আলফা হেমালাইটিক, এর আগেই বলেছে। তবে দেখো এখানে বাইল সলিউবল, এবং এরা অপটোসিন অ্যান্টিবায়োটিকে কাজ করবে। এবং এরা অর্ডিনারি মিডিয়াতে ইউজুয়ালি তেমন গ্রো করে না, ইনরিচ মিডিয়া যেমন ব্লাড আকার, চকলেট আকারে ভালো গ্রো করবে। এবং এদের গ্রোথের জন্য কার্বন ডাইঅক্সাইডও কিছুটা রোল প্লে করে, 5 থেকে 10% কার্বন ডাইঅক্সাইড থাকলে এরা ভালো গ্রো করতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এরা হচ্ছে নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে, এবং এরা অপরচুনিটি পাইলে এরাও কিন্তু যে মানে প্যাথোজেনিক ভূমিকা পালন করবে, অপরচুনিস্টিক এরা। এবং এদের ভিরুলেন্ট ফ্যাক্টরসের কথা যদি বলি, পলিস্যাকারাইড ফ্যাক্টর ফর শিওর, এটা একটা ভালো ভিরুলেন্ট ফ্যাক্টর। এবং অনেক টাইপের ক্যাপসুল থাকার কারণে আমাদের এদের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে কিন্তু ডিফিকাল্টি ফেস করতে হয়। এবং এরা ফ্যাগোসাইটোসিস, ব্যাকটেরিয়া যাতে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কিল না হয়ে যায়, এই জন্য এরা কাজ করবে। এবং ব্যাকটেরিয়া যে ইনভেসিভনেস, এরা যে ইনভেশন করবে, অ্যাটাক করবে মানুষকে, সেটাতে সহযোগিতা করবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কথা। তারপর আসলে এদের IgA প্রোটিয়াস, এই কথাটাই খুবই ইম্পর্টেন্ট। প্রোটিয়াস মানে এরা প্রোটিনকে ধ্বংস করবে। কোন প্রোটিনকে? IgA যে অ্যান্টিবডি, যেটা ইউজুয়ালি মিউকোজাল ইমিউনিটি প্রোভাইড করে, তো সেটাকে হচ্ছে এরা কী করবে, এরা হচ্ছে ডিস্ট্রয় করবে, ক্লিভ করবে, ভেঙে দিবে। ফলে দেখা যাবে যে এরা কিন্তু খুব সহজে কলোনাইজেশন করার মাধ্যমে ঢুকতে পারবে, রেসপিরেটরি মিউকোসাতে IgAটাকে বাধা দিবে, ভেঙে ফেলবে। এবং সি সাবস্টেন্স, এটা বলতে বোঝানো হয়েছে যেদের সেল ওয়ালে কার্বোহাইড্রেট থাকবে, এক ধরনের অ্যান্টিজেন। তো এটা থাকবে। এবং এটা মেইনলি মানে এই যে কার্বোহাইড্রেটটা সেল ওয়ালে বা সি সাবস্টেন্স, এটা মেইনলি রিবিটল, টিকুইক অ্যাসিড, এগুলোর সহযোগিতায় গঠিত, এবং সেখানে পেপটিডোগ্লাইকানও থাকে। আচ্ছা, এবং এটা দেখা যায় যে নর্মাল যে প্রোটিনগুলো থাকে আমাদের বডিতে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা CRP, এদের সাথে কিন্তু এরা বাইন্ড করতে পারে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা। দেখাকে ভাবতে পারে, আচ্ছা তাহলে সি অ্যান্টিজেনের বিরুদ্ধে কি CRP তৈরি হয়েছে? না, CRP কোনো অ্যান্টিবডি নেই, এটা বডিতে বিভিন্ন ইনফ্লামেটরি প্রসেসের কারণে অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেন্স হিসেবে, যে একটা ইনফ্লামেশন হয়েছে, সাথে সাথে অ্যাকিউট অবস্থায় CRP ইনক্রিজ করতে পারে। এটা এক ধরনের প্রোটিন, অ্যাকিউট ফেস রিঅ্যাক্টেন্ট প্রোটিন, কিন্তু এরা হচ্ছে কিন্তু এই সি অ্যান্টিজেনের সাথে এরা বাইন্ড করতে পারে আর কি। আচ্ছা, এখন আসা যাক লাইপোটিকুইক অ্যাসিড পাওয়া যেতে পারে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে। লাইপোটিকুইক অ্যাসিড, এটা তো সেল ওয়ালে থাকবে, এবং এরা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করে, এরা ইনফ্লামেটরি প্রসেসকে অ্যাক্টিভেশন করে, সাইটোকাইন প্রোডাকশন বাড়াই দেয়, এবং এরা সেপটিক শক লাইক মানে ম্যানিফেস্টেশন প্রকাশ করতে পারে, ঠিক আছে। যদিও এরা মানে এন্ডোটক্সিন লাইক একটা ফিচার প্রকাশ করে, যদিও এন্ডোটক্সিন এখানে থাকে না। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই ইনফ্লামেশন করে ব্যাকটেরিয়ার কী সুবিধা হলো? ইনফ্লামেশনও ব্যাকটেরিয়ার কিছু সুবিধা আছে, এটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে ইনফ্লামেশনে যদিও ব্যাকটেরিয়াকে কিল করতে বিভিন্ন কিছু আসবে, বাট স্টিল ইনফ্লামেশনও ব্যাকটেরিয়া কিছু সুবিধা পায়, ওরা ওইখান থেকে গ্রো করার জন্য আরেকটু ভালো সুযোগ সুবিধা পায় ইনফ্লামেশনও। সো এটা জেনে রাখো যে ব্যাকটেরিয়া ইনফ্লামেশন করার মাধ্যমেও ওদের কিছু সুযোগ সুবিধা প্রোডাকশন হয়। আচ্ছা, তারপর হচ্ছে নিউমোলাইসিন। নিউমোলাইসিন মানে হচ্ছে এরা স্টেপ্টোলাইসিন ও, যেটা আমরা পড়ছিলাম স্ট্রেপ্টোকক্কাস, আমরা যখন পায়োজেন্স পড়ছিলাম, এটার মতোই নিউমোলাইসিন ওদের মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার আলাদা একটা স্পেশাল টক্সিন টাইপের আমরা বলতে পারি। এরা আলফা হেমোলাইসিস করে, ঠিক আছে, হেমোলাইসিন এ বা নিউমোলাইসিন যেটা আর কি। তো নিউমোলাইসিন ইজ এ মেম্বার অফ ড্যামেজিং টক্সিন, এরা ড্যামেজ করে, এবং এরা নিউট্রোফিল এর কেমোট্যাক্সিস বা ফ্যাগোসাইটোসিসকে আবার ইনহিবিটও করতে পারে। এবং দেখো এরা আরও কিছু ভিরুলেন্স ফ্যাক্টর আছে, অটোলাইসিন, প্রোটিন এ, প্রোটিন সি, অ্যাডেসিন, তারপরে কোলিন বাইন্ডিং প্রোটিন, এগুলা হচ্ছে অ্যাডেশনে সহযোগিতা করে বা আরও বিভিন্ন কাজে এক একটা সহযোগিতা করে। এটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে সহযোগিতা করে।
এরকম বিভিন্ন ফাংশন আছে, এইগুলা ইম্পর্টেন্ট না, মেইনলি এইগুলা ইম্পর্টেন্ট যেগুলো বলে আসলাম একটু আগে, যে আইজিএ প্রোটিএস, পলিস্যাকারাইড ক্যাপসুল, সি সাবস্ট্যান্স, লাইপোটিক অ্যাসিড, নিউমোলাইসিন, এই জিনিসগুলো জানা লাগবে। এখন আসলে যে কী কী সিমটমস হবে, কী কী ডিজিজ হবে। ফার্স্ট কথা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা নিউমোনিয়া হবে, নিউমোকক্কাল নিউমোনিয়া। হ্যাঁ, এবং এই নিউমোকক্কাল নিউমোনিয়ার জন্য কিন্তু পিসিভি, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এটা কিন্তু দেওয়া হয় আমাদের ইপিআই শিডিউলে, কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে মোস্ট পসিবলি 6, 10, 14 এরকম, মানে 6 সপ্তাহে, জন্মের 6 সপ্তাহ পরে, 10 সপ্তাহ পরে, 14 সপ্তাহ পরে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হয়, 3টা ডোজ মোস্ট পসিবলি। সো পিসিবি ভ্যাকসিন বলি এটাকে আমরা। এটা ইপিআই শিডিউল, এক্সপান্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওটাতে ইনক্লুড করা হয়েছে, কারণ এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এটার প্রিভেনশন করা। এবং এটাতে যেটা হয়, নিউমোকক্কাল নিউমোনিয়াতে সাডেন চিল হবে, ফিভার হবে, কাফ হবে, তারপরে প্লুরাইটিক পেইন হবে, হ্যাঁ, চেস্ট পেইন হয়। আচ্ছা, তারপর হচ্ছে, এবং এখানে যে মানে থুথুর যে কালার, সেটা রেড বা ব্রাউন কালারের বা রাস্টি কালারের হইতে পারে, হ্যাঁ, রেড কালারের কাইন্ড অফ। তারপরে ইমপায়েমা, তারপরে প্যারা নিউমোনিক ইফিউশন, এরকম হইতে পারে। এবং এটার সাথে নিউমোকক্কাল নিউমোনিয়ারই একটা কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন হিসেবে এটা হয়। এবং ইনভেসিভ, মানে কমপ্লিকেটেড অবস্থায় ইনভেসিভ ডিজিজও হইতে পারে, যেমন ব্যাকটেরিমিয়া, সেপসিস, পায়োজেনিক মেনিনজাইটিস, অস্টিওমায়ালাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এগুলোও কিন্তু করতে পারে। এবং নন ইনভেসিভ বলতে অতটা বেশি মানে মারাত্মক না হইলেও এর আরও কিছু ডিজিজ করতে পারে, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, মাস্টারাইটিস, মানে লোকালি কনজাংটিভাইটিস, লোকাল কিছু ডিজিজ আর কি করতেছে। এখন কীভাবে নিউমোকক্কাল নিউমোনিয়া কাজ করে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নর্মালি দেখা যায় যে লোবার নিউমোনিয়া করতে বেশি ওস্তাদ, হ্যাঁ, লোবার টাইপের নিউমোনিয়া। নিউমোনিয়া 2 ধরনের হয়, ব্রঙ্কো নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া। সো লোবার নিউমোনিয়াটা মেনলি নিউমোকক্কাল নিউমোনিয়া করে। এবং নিউমোকক্কাই এরা ফার্স্টে নেজোফিরিংসে কলোনাইজ করে, ওইখানে সংখ্যায় বৃদ্ধি করে, মাল্টিপ্লাই করে, এবং পরবর্তীতে এরা লোকালি স্প্রেড করে মেনলি এই প্রবলেমটা করে। এবং সোর্স হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টই হচ্ছে মেনলি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যে ড্রপলেটটা বের হবে ওইটাই মেনলি ইনফেকশন করে। এবং কন্টামিনেটেড ড্রপলাইন নিউক্লি, অর্থাৎ একজন পার্সন থেকে ড্রপলেট নিউক্লি যখন একজন পার্সনে যাচ্ছে, ইনহেলেশন হচ্ছে আরেকজন পার্সনের বডিতে, তখন এই ডিজিজটা হয়। এবং নিউমোকক্কাই মানে মনে রাখবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তো এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ফার্স্টে গ্রো করে, কলোনাইজ করবে, সংখ্যায় বৃদ্ধি করবে, এবং পরবর্তীতে সেটা লোকালি স্প্রেড করবে, এবং রেসপিরেটরি ট্র্যাক্টে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সেখানে যাবে, অ্যালভিওলাইতে স্পেশালি, এবং সেখানে মাল্টিপ্লাই করবে এবং ইনফ্লামেশন করবে, এবং সেখান থেকে ফ্লুইড বের হবে, আরবিসি, ডাব্লিউবিসি, এগুলোও কিন্তু সেখানে থাকবে। এবং আলটিমেটলি লাঙে কনসোলিডেশন হবে। আমরা জানি কনসোলিডেশন মানেই হচ্ছে সেখানে নিউমোনিয়া, কনসোলিডেশন মানেই সেখানে নিউমোনিয়া। তো কনসোলিডেশন এর আরেক নামই নিউমোনিয়া বলতে পারো, নিউমোনিয়া। সো এটা এক ধরনের রেডিওলজিক্যাল ফিচার, হ্যাঁ, লাঙে আমরা রেডিওলজিক্যালি বলতে পারি যে সেখানে কনসোলিডেশন হয়েছে। এবং রিকভারি যখন হয় একজন পার্সনের, তখন কিন্তু দেখা যায় যে নিউমোকক্কাইটা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াটা ফ্যাগোসাইটোসিস করে ফেলে আমাদের বডির ইমিউন সিস্টেম, এবং পরবর্তীতে কনসোলিডেশনও চলে যাবে। আচ্ছা, এখন আসা যাক যে কাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি? যারা অ্যালকোহল বা অ্যালকোহল নেয় অনেক বেশি, যাদের ব্রেইনের ড্যামেজ আছে, সেরেব্রাল ড্যামেজ, তাদের ক্ষেত্রে কাফ রিফ্লেক্সটা এই সকল কন্ডিশনে মানে হচ্ছে ডিপ্রেস হয়, ফলে মানে অ্যাসপিরেশন হইতে পারে, এবং অ্যাসপিরেশনের ফলে নিউমোনিয়াটা হইতে পারে। এবং যাদের মিউকোসিলিয়ারি ফাংশনের প্রবলেম আছে, সিলিয়াগুলো ঠিকভাবে কাজ করতে পারতেছে না, যেমন ভাইরাল ইনফেকশন বা মিউকাস জমে থাকা, ব্রোঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়েছে, কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনজুরি হয়েছে, অথবা যাদের সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না পালমোনারি মানে সিস্টেমে, তারপর হচ্ছে গিয়ে স্প্লিনেক্টমি, যাদের স্প্লিন কেটে ফেলা হয়েছে, অথবা কিছু ক্রনিক ডিজিজ যেমন সিকেল সেল অ্যানিমিয়া, নেফ্রোসিস, এই সকল ডিজিজ যাদের আছে, হেড ট্রমা হইলে সেখান থেকে সিএসএফ যদি লিকেজ হয়ে যায়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নোজ দিয়ে যদি লিকেজ হয় স্পেশালি ব্রেন থেকে, তখন হচ্ছে গিয়ে এটা নিউমোকক্কাল মেনিনজাইটিস করতে পারে, নিউমোকক্কাল মেনিনজাইটিস, হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো তারপরে যাদের অনেক বেশি দুর্বল এবং ম্যালনিউট্রিশন আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার চান্স বেশি। এখন এটা কীভাবে ডায়াগনোসিস করবো? অ্যাসপোটাম, পাস, সিএসএফ, প্লুরাল ফ্লুইড, এগুলো নিয়ে আমরা স্পেসিমেন হিসেবে নিতে পারি। এবং ল্যাব টেস্টের মধ্যে কী করতে পারি? আমরা ফার্স্টে মাইক্রোস্কোপি করবো, এবং আমরা যদি গ্রাম স্টেইন করি তাহলে আমরা কী পাবো? আমরা হচ্ছে ব্লু কালারের পাবো অবশ্যই, কারণ গ্রাম পজিটিভ, যেহেতু গ্রাম পজিটিভ কক্কাই, এবং এখানে ল্যান্সের শেপ থাকবে কক্কাইটগুলো, এবং জোড়ায় থাকবে, এবং এখানে ব্যাকগ্রাউন্ড তো রেড থাকবে, কারণ আমরা বলছি গ্রাম পজিটিভে রেড থাকে ব্যাকগ্রাউন্ডে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া কালারগুলো ব্লু বা পার্পল থাকে, এবং এখানে একটা মানে সারাউন্ডেড বাই ক্লিয়ার হলো। এটা কেন? কারণ হচ্ছে ক্যাপসুলটা ক্লিয়ার হলো দেখা যাবে, এই যে ক্লিয়ার হলো যেটা দেখা যাচ্ছে সাদা, সো এটা হচ্ছে ক্যাপসুলকে ইন্ডিকেট করতেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখো, আমি ক্যাপসুলার সোয়েলিং টেস্ট বা কোয়েলাং টেস্ট বলা হয়, যাদের ক্যাপসুল আছে তাদের ক্ষেত্রে কোয়েলাং টেস্টটা করা যেতে পারে। এক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে স্পুটাম স্যাম্পল হিসেবে নিয়ে আমরা গ্লাস স্লাইডে একটা স্মিয়ার প্রিপারেশন করি, এবং পরবর্তীতে আমরা সেখানে কিছু অ্যান্টিবডি মিক্স করি।
কিসের এগেনস্ট অ্যান্টিবডি? এই যে পলিস্যাকারাইড থাকে, ক্যাপসুল থাকে, তার এগেনস্টে অ্যান্টিবডি দিব, অ্যান্টিসেরা দিব। এবং সেটা দিলে দেখা যায়, দেখুন নর্মালি এমন থাকে, কিন্তু আমি যখন অ্যান্টিসেরাটা মিক্স করছি তখন সেটা সোয়েলিং হয়ে গেছে, ক্যাপসুলার সোয়েলিং। তো এটাকে আমি বলি হচ্ছে কোয়ালাং বা সোলেন ক্যাপসুল বা কোয়ালাং রিয়াকশন, কোয়ালাং টেস্ট। তারপরে কালচার করা যেতে পারে। কালচার করলে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করবো, এখানে ব্লাড আগার বা চকলেট আগার মিডিয়াতে কালচার করতে পারি 5 থেকে 10% কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে, কারণ এখানে এরা ভালো গ্রো করে। এবং এখানে আমরা কি দেখব, স্মল ডর্সম্যান শেপড বা ক্যারাম কয়েন শেপড বলা হয় এটাকে, হ্যাঁ, ডর্সম্যান শেপ বা ক্যারাম কয়েন শেপড আলফা হিমোলাইটিক কলোনি আমরা দেখব। এবং গ্রাম পজিটিভ কক্কাই, এরা দুইটা পেয়ারে থাকবে, দুইটা করে। সো এই টার্মটা একটু মনে রাখতে পারো যে ডর্সম্যান শেপড বা ক্যারাম কয়েন শেপড পাওয়া যাবে, হ্যাঁ, আমরা যখন কালচার করব। আচ্ছা, তারপর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে বাইল সলিবিলিটি টেস্টে বাইল সলিউবল হবে, ভিরিডেন্সগুলো বাইল ইনসলিউবল হয়, অপ্টোসিন সেন্সিটিভ, ভিরিডেন্সগুলো রেজিস্ট্যান্ট হয়, ইনসুলিন ফার্মেন্টেশন ইনুলিন ফার্মেন্টেশন যেটা, এটা হচ্ছে এটা করে, ইনুলিন ফার্মেন্টেশন করে। ইনুলিন ফার্মেন্টেশন মানে ইনুলিনকে এরা ভেঙে এরা অ্যাসিড তৈরি করতে পারে, হ্যাঁ, ইনুলিনকে এরা ভাঙতে পারে এবং ভেঙে এরা অ্যাসিড তৈরি করতে পারে। অ্যান্টিজেন ডিটেকশন আমরা ক্যাপসুলার যে অনেকগুলো অ্যান্টিজেন থাকে সেগুলো ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন প্রসেসে করতে পারি। আমার ইমিউনোলজি লেকচারে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিয়াকশনের একটা ভিডিও আছে, একেবারে প্লে লিস্টের লাস্টের ভিডিওটা, ওটা দেখবা, ওইখানে সব মাইক্রোবায়োলজির যে টেস্টগুলো আছে ওইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তারপরে র্যাপিড টেস্ট করা যেতে পারে ইউরিনারি অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য। এবং মলিকুলার মেথডের মধ্যে পিসিআর আছে, হ্যাঁ, পিসিআর, এটার মাধ্যমে তো আমরা অ্যাকচুয়ালি, এটা হাইলি সেন্সিটিভ এবং এটা লেস টাইম কনজিউমিং, এটা এবং বেশি ইউজফুল। স্পেশালি সিএসএফ এর ক্ষেত্রে আমরা মানে পিসিআর করতে পারি যদি সিএসএফ নিয়ে আমরা অ্যানালাইসিস করি। এবং আরও কিছু ফাইন্ডিংস পাওয়া যেতে পারে যদি হচ্ছে বলে যে লিউকোসাইটোসিস, মানে ব্লাডে তো লিউকোসাইটোসিস পাওয়া যাবে, অনেক বেশি ডাব্লিউবিসি পাওয়া যাবে, তারপরে অ্যাকুট ফেস রিঅ্যাক্টেন্ট সিআরপি পাওয়া যাবে, এটা আমরা আগেই বলে আসছি। চেস্ট এক্সরে করলে এখানে কনসলিডেশন পাওয়া যেতে পারে, লোবার কনসলিডেশন। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে গেল। এরপরে আসা যাক যে আমরা ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো। বললাম যে আমরা পিসিবি ভ্যাকসিন বা মানে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন আমরা দিই। ওখানে 13 বলতে কি বোঝাইছে, দেখো দুই টাইপের আছে, 30 ভ্যালেন্ট, 23 ভ্যালেন্ট। এগুলো বলতে বোঝায় যে আমরা নিউমোকক্কাল বলছি না, 91 টাইপের ক্যাপসুল থাকে, 91টা সেরো টাইপের, তো তার মধ্যে 13টাকে কাভার করে যখন ভ্যাকসিন বানানো হয় যে 13টার বিরুদ্ধে, তাহলে সেটাকে বলা হয় 13 ভ্যালেন্ট। যে মেইনলি আমরা লক্ষ্য করছি যে কোন 13টা আমরা জায়গা ওয়াইজ আইডেন্টিফাই করছি যে কোন 13টা এখানে মানুষকে বেশি ইনফেক্ট করতেছে, কোন 13টা পলিস্যাকারাইড যুক্ত ভাইরাস মানে ব্যাকটেরিয়াটা, সেই 13টার বিরুদ্ধে আমরা মিলি ভ্যাকসিন বানাইছি। আর যেটা হচ্ছে 23 ভ্যালেন্ট, এটা মানে হচ্ছে আমি 23টা ক্যাপসুলের বিরুদ্ধে আমি হচ্ছে ওই ভ্যাকসিনটা বানিয়েছি। মানে ওই 23টা টাইপের ভ্যারিয়েন্ট, যাদের ওই 23টা টাইপের ক্যাপসুল আছে তাদের বিরুদ্ধে আমি মেনলি ভ্যাকসিনটা বানাইছি। সো এখানে এইটা কথাগুলো লেখা আছে কাদের ক্ষেত্রে দেওয়া যায়, ইমিউনো কম্প্রোমাইজ যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট অথবা যারা হচ্ছেন 5 বছরের কম বাচ্চা, তাদের ক্ষেত্রে মেনলি আমরা এই ভ্যাকসিন ইউজ করি। সো এখানে এটাই বলা হয়েছে। আমরা তো জন্মের পরে আমাদের ইপিআই শিডিউলে আসলে এই ভ্যাকসিনটা আছে। এখন স্টেপটোকক্কাল নিউমোনিয়া আর ভিরিডেন্সের মধ্যে পার্থক্যগুলো যদি একটু দেখি আমরা, এই সেম কথাই আমি যেগুলো বলছি ওগুলো এখানে আছে, হ্যাঁ, এগুলো একটু আমরা দেখে নিব। ইনুলিন ফার্মেন্টেশন কিন্তু এটা করতে পারবে না, কোনটা, ভিরিডেন্স, বাট নিউমোনি পারে। আচ্ছা, এখন আমি এই ছবিটা যে জন্য আনছি, আমি হচ্ছে স্টেফটোকক্কাস আর স্টেফাইলোকক্কাসের মধ্যে কিছু পার্থক্য যদি বলি, তাহলে এরা কিন্তু আমরা জানি যে পাসের কালার গোল্ডেন ইয়েলো হয় এবং ঠিক হয়, এটা আমি আগে বলে আসছি। এবং এখানে হোয়াইটিশ কালারের পাস হয়। এবং এটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা এই যে পিন হেড টাইপের থাকে স্টাফাইলোটা, আর এটা হচ্ছে পিন পয়েন্ট থাকে, হ্যাঁ, স্টেপটোকক্কাসটা। এটা মনে রাখবা যে এই যে পিনের এই যে হেড, এই হেডে একটু আমরা জানি এরকম হোয়াইট থাকে, তো এটা হচ্ছে স্টাফাইলোকক্কাস, আর পয়েন্টের জায়গাটা হচ্ছে স্টেপটোকক্কাস। সো এই জিনিসটা গেল। এবং পেনিসিলিন সেন্সিটিভিটির কথা যদি বলি, সাধারণত স্টাফাইলোকক্কাস হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট হওয়ার চান্স বেশি, এবং স্টেপটোকক্কাস ইনফেকশনগুলোতে আমি পেনিসিলিন দিতে পারি, যেমন রিউমেটিক ফিভারে আমি কিন্তু পেনিসিলিন ইউজ করতে পারি, বা এখানে আমি পেনিসিলিন ইউজ করি, এরা অতটা রেজিস্ট্যান্ট না। পেনিসিলিন রেজিস্ট্যান্স হচ্ছে স্টাফাইলোকক্কাস বেশি, ঠিক আছে। আচ্ছা, তবে আমরা ওই যে ভিআর যেটা পড়ছিলাম, ভিআরই, হ্যাঁ, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট এন্টেরোকক্কার মধ্যে আবার রেজিস্ট্যান্সের একটা বিষয় থাকে। আচ্ছা, সো এই জিনিসটা গেল। কেন আমাদের যে স্টেপটোকক্কাস পাওয়া যায় সেটার পাশে একটু বেশি থিন এবং ওয়াটারি হয়, এটা নিয়ে আমি আগে বলছিলাম যে ডিএনএস এর কারণে। আচ্ছা, দেখো